আপনি যেখানে থাকেন না কেন সেলসম্যানশিপ এটা আপনাকে শিখতেই হবে। আপনি ওই কাস্টমারকে কেন সে কিনবে এটা যদি ওয়ান্স বোঝাতে পারেন, টাকা ফ্যাক্টর না আসলে। তাহলে ভাইয়া আমি কিভাবে একদম বেস্ট সেলসম্যানটা হইতে পারবো? সেলস মানে হচ্ছে আসলে যদি কোনো মানুষ এই 7টা বিষয়কে নিয়ে কাজ করে তখন সে সেলসটা খুব ভালো করতে পারে। আসলে ভাই যেটা আপনি বলছেন আসলে সঠিক। এইটুকু কথা বললে সামনের মানুষটার নাকি ব্রেন 60% মতো ওপেন হয় এই মানুষের কথা শোনার জন্য। ছোটবেলা আমরা যে ট্যাপ রেকর্ডার শুনছিলাম না, ট্যাপ রেকর্ডার মতো, স্যার আমি আপনার কাছে আসছি আমার এই প্রোডাক্টটা নিয়ে, স্যার প্রোডাক্টের দাম এত, অফার এত, স্যার এই কোম্পানি দিবে। ভাই হবে না, ডিফারেন্ট ভাবে যেতে হবে। 80% বিক্রি ক্লোজ হয় কমপক্ষে 5টা মিটিং বা ফলো আপের পরে। ম্যাক্সিমাম সেলসের মানুষদের মেন্টালিটি নেগেটিভ। ইনিশিয়ালি আমি 30,000 টাকা পার ডে চার্জ করতাম, দেন 50, দেন 60, দেন 80, দেন 100, এখন 125 চার্জ করে পার ডে। তাহলে এটা কিভাবে বাড়লো? ভ্যালু এমন একটা জিনিস, সেটা দুইটা জায়গায় তৈরি হয়, একটা হচ্ছে ফ্যাক্টরিতে, আরেকটা হচ্ছে ইউসুফ ইফতি ভাই একজন সেলস লিডারশিপ ট্রেনার। আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনার চোখে এই সেলসম্যানশিপটা কি? দেখেন, আমরা ছোটবেলা থেকে বড় হচ্ছি, ইভেন ছোট বাচ্চা থেকে শুরু করে একবার মৃত্যু অবধি প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি আমার কথাকে সামনের মানুষটার কাছে কনভিন্স করে দেন কিছু পেতে হয়। ট্রু। সো আমরা যদি খুব বিখ্যাত একটা বই অনেকেই পড়েছি, লাইক তুমিও জিতবে, শিব খেরার সে বিখ্যাত একটা বই। সো উনি আরেকটা বই লিখেছেন, ইউ ক্যান সেল। ওই বইটার লাস্ট যে কাভার পার্টটাতে উনি খুব সুন্দর করে লিখেছেন যে আসলে সেলসম্যান না কে। পলিটিশিয়ান সেও একজন সেলসম্যান, সে ভোট পাওয়ার জন্য বিক্রি করছে তার মুখের অনেক কথা। যে একজন উকিল, সে তার জাজের কাছে তার পক্ষে রায় পাওয়ার জন্য অনেক কথা বলছে। একজন ছেলে যখন বিয়ে করতে যায়, সবগুলো জায়গায়। তো ওনার মূল কথাটা ছিল যে পৃথিবীর অলমোস্ট প্রত্যেকটা মানুষই সেল করে প্রতিদিন। যদি তাই হয়ে থাকে তাহলে সেলস শিখবো না কেন আমরা? আজকের এই গল্পের মাধ্যমে চেষ্টা করবো যে আসলে সেলস কিভাবে শিখতে হয় এবং এই সেলস শিখলে তার কতগুলো জায়গায় লাভ হতে পারে সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে পারি। তাহলে ভাইয়া আমি কিভাবে একদম বেস্ট সেলসম্যানটা হইতে পারবো? সেলস মানে হচ্ছে আসলে হেল্পিং আদার্স, রাইট? যখন আপনি কোনো একটা বিষয় চাচ্ছেন, এখন যে মানুষটার কাছে যাচ্ছেন তাকে যদি হেল্পিং মাইন্ড নিয়ে তার নিড জেনারেট করে সেই বিষয়টাকে উপস্থাপন করতে পারেন, তবেই কেবল সেইটা একটা প্রকৃত সেলসের রূপান্তর হয়। ওকে। তার মানে ইউজুয়ালি আমরা কমনলি জানি যে সেলস মানে হচ্ছে ট্রানজ্যাকশন, আপনি প্রোডাক্ট দিবেন আমি টাকা দিব, এরকম একটা সময় হয়তো বা ছিল, কিন্তু নাওএডেজ বিষয়টা একটু ডিফারেন্ট হয়ে গেছে আর কি। আপনার মধ্যে যখন হেল্পিং মানসিকতাটা থাকবে তখনই কেবল আপনি একজন প্রকৃত সেলসম্যান হবেন। সেলসম্যানদের অনেক অ্যাট্রিবিউট থাকে, সেটা থাকবে, এটা খুব স্বাভাবিক। তার মধ্যে অন্যতম হচ্ছে তার প্রেজেন্টেশনস কোয়ালিটির যে পার্টটা চলে আসে, দেন তার কমিউনিকেশন, তার পাবলিক স্পিকিং স্কিলস, তার এমপ্যাথি, তার নেগোসিয়েশন স্কিলস, তার লিসনিং স্কিলস, তার ইমোশনাল ইন্টেলিজেন্স পার্ট, এরকম আরও অসংখ্য বিষয় আসে আর কি, যেটা দিয়ে একজন প্রকৃত মানুষ যে সেলসের জায়ান্ট হতে পারে। এক্সেলেন্ট, এক্সেলেন্ট ভাইয়া। একটা জিনিস আপনি এখানে অ্যাড্রেস করেছেন, সেটা হচ্ছে যে আমি যখন আরেকজনকে হেল্প করছি, রাইট, তো তখন এটাই আসলে সবচেয়ে ভালো সেলস। অফকোর্স। এখন ভাইয়া ছোটোবেলা থেকে যখন বড় হচ্ছি, একটা জিনিস শুনেছি যে মানে 2 টাইপের ক্যারেক্টারিস্টিক মানুষ হয়। একটা হচ্ছে যারা একদম নিঃস্বার্থভাবে হেল্প করেই যাবে, এর সাথে সেলস কিন্তু জড়িত করা যাবে না, তাহলে কিন্তু গুণা টাইপের ব্যাপারটা অনেকটা। আর আরেক টাইপের মানুষ যারা বলবে যে এই মানুষের টাকা ছাড়া কেন আমি কোনো হেল্প করব। সো এই 2টা ক্যারেক্টারিস্টিকের মাঝখানে আপনি মনে হয় কিছু একটা বলতে চাইলেন। হাউ ডাজ ইভেন ইট ওয়ার্ক? দেখেন, দুজনই রাইট। এখন একটা গ্রুপ উনি মনে করেন যে আমি কাউকে কিছু দিলে আমি বিনিময়ে টাকা নিব, হ্যাঁ। আর যিনি হেল্প মাইন্ড নিয়ে করছেন উনিও কিন্তু টাকা নিচ্ছেন। কেউ টাকা নিচ্ছেন, কেউ হয়তো অন্য কিছু নিচ্ছেন। সার্ভিসের রিটার্নটা তো আসলে এক একজন এক এক ভাবে নেয়। ওকে। এখন সব ট্রানজ্যাকশনে যে টাকা হবে ব্যাপারটা তো এরকমটা না। ইন্টারেস্টিং। এখন আমরা যারা ধর্মীয় মতবাদ, বিশেষ করে ইসলাম ধর্মের মানুষ, আপনি খেয়াল করে দেখবেন, আমরা যদি অনেক সেবা আছে, বিশেষ করে আমরা যারা হসপিটালে চাকরি করি বা যারা বিশেষ অনেক সেবামূলক কাজে জড়িত, ওনারা বলে যে ভাই তুমি কিন্তু দিন শেষে ভালো কাজ করতেছো, মানুষকে সেবা করতেছো, আবার টাকাও পাচ্ছ, দেখো তোমার সব দিক থেকে সওয়াব হয়। সো আপনি যদি সুযোগ পান এরকম, যেটা আপনি মানুষকে হেল্প করছেন, বিনিময় কিছু একটা আসবে, ওকে, তাহলে কিন্তু আপনি টাকাও পাবেন, সওয়াবও পাবেন, দুটাই। এবং মানুষ আপনাকে রেসপেক্ট করবে, বিকজ আপনি তার একটা প্রয়োজনকে সাপোর্ট করলেন।
তার একটা নিডকে আপনি ফুলফিল করলেন আপনার সেবা দিয়ে। এখানে একটা জিনিস যেটা সেলসের ক্ষেত্রে অনেকে আছে যে মানে আমরা যদিও টার্মটা বলতেছি সেলস, বাট সেলসটা বললে আসলে আমাদের মাথার মধ্যে ওই জিনিসটা চলে আসে যে মানে কেউ একজন এই ধরেন ফিজিক্যালি এই যে নাও কিনেন এটা কিনেন একটা পিকচার চলে আসে। বাট এটা ট্রু যে এটা একটা স্কিল সেট যেটা কিনা যে কোনো বয়সে যে কোনো প্রফেশনে যে কোনো জায়গায় এটা দরকার, রাইট? এখন এখানে যে চ্যালেঞ্জটা থাকে সেটা হচ্ছে অনেকে আছে যারা একটু ইন্ট্রোভার্ট এবং কথা বলতে পারে না এবং লাজুক প্রকৃতির এবং মানুষের সাথে মিশতে পারে না। এই রকম মানুষরা যারা কথা বলতে একটু লজ্জাবোধ করে, একটু আগায় আসতে, ধরেন ট্যালেন্টেড, চাকরি করতেছে, হোয়াট এভার, এটা কিন্তু অনেকের জন্য এটা অ্যাপ্লিকেবল। তারা কিভাবে এই সেলসম্যানশিপ তাদের মধ্যে থেকে আনলিশ করতে পারবে? আপনি কি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার কিংবা ডিজিটাল উদ্যোক্তা হতে চান? তবে এসআর ড্রিম আইটি নিয়ে এসেছে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রিল্যান্সিং ক্যাম্পেইন। এক প্যাকেজে 6টি জুম লাইভ কোর্সের পাশাপাশি এই প্যাকেজে থাকছে ফ্রি ইংলিশ কমিউনিকেশন কোর্স, 4 জন টপ রেটেড এবং ইন্ডাস্ট্রি এক্সপার্ট ট্রেনার, আনলিমিটেড 1-to-1 জুম লাইভ সাপোর্ট সেশন, 7 থেকে 8 জন সাপোর্ট ট্রেনারের প্রতিদিন 50 ঘন্টা জুম লাইভ সাপোর্ট, লাইভ ক্লাস শুরুর আগে রেকর্ডেড ভিডিও সিরিজ দেখে প্র্যাকটিস করার সুযোগ। শুধু তাই না, এই প্রথমবার বাংলাদেশের কোনো ফ্রিল্যান্সিং ক্যাম্পেইনের ট্রেনিং শেষে কিংবা ট্রেনিং চলাকালীন স্টুডেন্টদের মধ্য থেকেই ফুল টাইম চাকরির ব্যবস্থা করছে এসআর ড্রিম আইটি। ইতিমধ্যে 25 জনেরও অধিক স্টুডেন্টদের ফুল টাইম চাকরির ব্যবস্থা করেছে এসআর ড্রিম আইটি। স্টুডেন্টদের মধ্যে যাদের খুব ভালো বিজনেস কিংবা স্টার্ট আপ আইডিয়া আছে তাদের জন্য 5 লক্ষ টাকার ফান্ডিং ঘোষণা করেছে এসআর ড্রিম আইটি। এছাড়াও অ্যালামনাইদের বিপদে আপদে পাশে থাকার জন্য 20 লক্ষ টাকার ফান্ডিং ঘোষণা করেছে তারা। শুধু তাই না, ক্যাম্পেইনে জয়েন করলেই থাকছে 3 লক্ষ টাকার স্কলারশিপের পাশাপাশি একাধিক ল্যাপটপ জেতার সুযোগ। এছাড়াও কোর্স শেষে আপনি পেতে পারেন বাইক, ম্যাকবুক, এসি, ফ্রিজ, আইপিএস সহ একাধিক পুরস্কার। সুতরাং দেরি না করে আজই এসআর ড্রিম আইটির বাংলাদেশের সব থেকে বড় ফ্রিল্যান্সিং ক্যাম্পেইনে জয়েন করে ফেলুন। বিস্তারিত ডেসক্রিপশন এবং পিন কমেন্টে। এটা নিয়ে ব্রায়ান ট্রেসি, ওয়ার্ল্ডের ওনাকে বলা হয় সেলসের গুরু, ব্রায়ান ট্রেসি, বিখ্যাত মানুষ, সেলসের লিডারশিপের অন্যতম মানুষ। তো উনি সাইকোলজি অফ সেলস নামক একটা বই লিখেছেন। সো সেখানে উনি KRA, সংক্ষেপে যদি আমরা KRA বলি, এটাকে বলা হয় কি রেজাল্ট এরিয়াস। 7টা বিষয় উনি এখানে ফোকাস করেছিলেন। যদি কোনো মানুষ এই 7টা বিষয়কে নিয়ে ইন্ডিভিজুয়ালি কাজ করে এবং সে এটা নিয়ে আগাতে চায়, তখন সে সেলসটাকে খুব ভালো করতে পারে। ওকে, তার মধ্যে নাম্বার 1 ছিল প্রসপেক্টিং। লাইক আমি প্রোডাক্টটা যার কাছে বিক্রি করতে চাই, আসলে প্রসপেক্ট, যে কাস্টমার সেগমেন্টেশন কথাটা বারবার আসে, টার্গেটিং কথাটা চলে আসে, রাইট? প্রসপেক্টের সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত। দেন বিল্ডিং র্যাপোর্ট। ভালো সেলসম্যানের আসলে কিভাবে সম্পর্ক তৈরি করতে হয়, সুসম্পর্ক। আমরা তো নর্মাল জানি সম্পর্ক, বাট র্যাপোর মানে তো সুসম্পর্ক, সম্পর্কের বেশি কিছু। সো সেইটা কিভাবে তৈরি করতে হয়, এই ধরনের কিছু টিপস ট্রিক্স শিখতে হবে। নাম্বার 3 হচ্ছে যে তার প্রেজেন্টেশন। লাইক সে যখন প্রেজেন্টেশন দিবে, সো প্রেজেন্টেশনের তো অনেকগুলো ফ্যাক্টর আছে। লাইক আমি আপনার সামনে যেই ভ্যালুটা তুলে ধরবো বা প্রপোজিশনটা তুলে ধরবো, আমি নাফিসের সামনে হয়তো সেটা তুলে ধরবো না। এটাই স্বাভাবিক, এক একজন মানুষ এক এক রকম হবে তার সামনে তুলে ধরার যে ব্যাপারটা থাকে। দেন চলে আসে যে অনেক ধরনের অবজেকশন আসে। সো এই অবজেকশনগুলো কীভাবে আনসার করতে হয়, এটা জানার খুব জরুরি। লাইক আমরা মোস্ট অফ দ্য পিপল যেটা করি, যে কোনো একটা প্রোডাক্টের কেউ কমপ্লেইন দিয়েছে অথবা কোনো একটা বিষয় তুলে ধরেছে প্রবলেম, আমি না ফুল ডিফেন্ডিং মুডে গিয়ে ওনাকে বলি যে ভাই আমার প্রোডাক্ট এরকম না, আমি এত বেশি ভালো। গবেষণা দেখা যায় মানুষ যদি শুধুমাত্র অ্যাগ্রি করে যে আমি আসলে ভাই যেটা আপনি বলছেন আসলে সঠিক, এইটুকু কথা বললে সামনের মানুষটার নাকি ব্রেন 60% মতো ওপেন হয় এই মানুষের কথা শোনার জন্য। শুধুমাত্র ওইটুকু অ্যাকসেপ্ট করলে, অ্যাকসেপ্ট না করলে আলটিমেটলি যেটা হয় যে ওর মানে বোতলের মধ্যে পানি থাকলে যেমন আটকায় থাকে, ওর বোতলে আটকায় থাকে, আলটিমেটলি সে কোনো কথা নেয় না। সো এই যে অবজেকশন হ্যান্ডলিং করার জন্য এই বিষয়টা জানা খুব জরুরি। দেন ক্লোজিং করা। ক্লোজিং করা মানে হচ্ছে যে আপনি একটা কমিটমেন্টে যেতে হবে। আপনি হয় এখন নেবেন, নাহলে পরে নেবেন, নাহলে আমি ফার্দার একটা ফলো আপে যাবো, এরকম কোনো একটা ব্যাপার। গবেষণা যেটা পাওয়া যায় যে 80% বিক্রি ক্লোজ হয় কমপক্ষে 5টা মিটিং বা ফলো আপের পরে। 80%
সেলস ক্লোজ হয় কমপক্ষে 5টা পর্যন্ত তাকে ফলো আপ বা মিটিং দিতে হয়। মানে এটা ওয়ান টাইম কোনো গেম না, না। যে আমি করলাম, আমি রেজাল্ট পেলাম না, আমাকে লেগে আছি। আপনি যদি খেয়াল করে দেখেন, আপনারা তো স্টুডেন্ট লাইফে অনেক ডিফারেন্ট কাইন্ডস অফ আইডিয়া জেনারেট করে স্পন্সরশিপের জন্য চেষ্টা করেছেন। ধুম করে কিন্তু হয়ে যায় না, কেউ টাচ করে রাজি হয়ে যায় না। আপনি তাকে হয়তো ফলো আপ করতে হয়েছে 1বার 2বার 3বার 4বার, দেন এরকমভাবে রাজি হয়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় 13 বার পর্যন্ত করতে হয়, রাইট? সো এটা খুবই জরুরি। এবং ফাইনালি যেটা খুব বেশি জরুরি সেটা হচ্ছে আপনি যার কাছে বিক্রি করলেন তার কাছে আবার পুনরায় বিক্রি করার জন্য আপনার সেই কিছু টেকনিক অবলম্বন করা, অ্যাট দ্য সেম টাইম তার কাছ থেকে কিছু রেফারাল বিষয় নেওয়া, যে ভাই নাফিস ভাই তো আমার সাথে কাজ করেছেন, নাফিস ভাই এখন আপনার তো পরিচিত অনেক সার্কেল আছে, একটা রেফারেন্সকে একটু দিবেন, সেখানে আপনার রেফারেন্সে যাব, আপনি তো অ্যাটলিস্ট আমাদের সার্ভিস প্রোডাক্ট পেয়ে খুবই হ্যাপি। এই রেফারাল বিষয়টা অনেকে আনেন না। সো যারা ইন্ট্রোভার্ট প্রকৃতি তারা যদি এই কিছু জায়গায় স্পেসিফিক কিছু জায়গায় ফোকাস করে ওই টেকনিক্স বা টুলসগুলো জেনে নেন, তখন তার জন্য অনেক সহজ। ভাইয়া ফ্যান্টাস্টিক সাজেশনস। সেলসের সাথে হ্যাঁ Right. একটা জিনিস খুব জড়িত, বলতে পারবি একটা জিনিস যে প্রত্যেকটা সেলসম্যান এটা ফেস করছে, বলতো কি? ডিসঅ্যাপয়েন্টমেন্ট, রিজেকশন। হয়তো রিজেকশন, সরি, হ্যাঁ। না মানে এই যে না কথাটা, রাইট? এই জায়গাটা কিন্তু খুব একটা মোটা চামড়া লাগে না ভাইয়া, যে কষ্ট লাগে শুনতে, যে আমরা স্পন্সরশিপ যখন খুঁজতেছি, এবং আমি স্পন্সরশিপ একটা এক্সাম্পল দিচ্ছি, যে এরকম না 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 নট অনলি দ্যাট, না, সবচেয়ে বড় তারপর নাটা কোনটা? সবচেয়ে বড় না হচ্ছে ভাই, আমরা যখন ক্লায়েন্ট যখন পাই ভাইয়া, মনে করেন বলা হচ্ছে যে এইটার প্রাইস হচ্ছে ভাই, এই কনসালটেশনটার প্রাইস হচ্ছে 2 লাখ টাকা। না সাজ্জাদ ভাই, এত বেশি না, এই না তো আসতেই থাকে। রাইট। এই নায়ের সাথে আমরা কিভাবে আমাদের পারসেপশনটা কীরকম হবে, লাইক কেউ যদি, যেমন ও বলো যে একটা সার্ভিস দিচ্ছে 2 লাখ টাকা সাপোজ, এখন 2 লাখ টাকা আমি ওকে ফাইন, তাহলে আমি মেনে নিব যে কি এটা হইলো না, নাকি আমি ওকেই আবার বারবার করে না ভাই 2 লাখ না 1.5 লাখ 1 লাখ 50 30 এটা করব, খুবই একটা নাকি আমি এরকম করব যে 2 লাখ টাকা হইলো না, এটা আমার ক্লায়েন্ট না, লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। কারণ এই দুই সিচুয়েশনে খুবই রেলেভেন্ট আমাদের জন্য, এবং প্রত্যেকটা বিজনেস এবং প্রত্যেকটা অ্যাসপেক্ট এটা রিলেভেন্ট। এটার মানে পার্সপেক্টিভটা কীরকম হওয়া উচিত? নাফিস ভাই থ্যাংক ইউ। আমি এটার সঙ্গে আপনাকে কানেক্ট করে একটু দিতে চাই। কেএফসির প্রতিষ্ঠাতা, উনি যখন কেএফসি রান করেন আপনারা অনেকেই জানেন, উনি কিন্তু প্রায় 999টা জায়গা থেকে রিফিউজড হয়েছিলেন। 1000তম জায়গায় গিয়ে উনি অ্যাগ্রি করেছিল যে ইয়েস আমার প্রোডাক্টটা সে রাখছে, দেন রেখে বিক্রি করে তারপর টাকা দিবে। উনি যদি এখন 999 বার ওই সময় গিয়ে যদি রিফিউজড হয়ে বলতেন যে না আমি হবে না, তাহলে কিন্তু আজকে কেএফসি এই চিকেন ফ্রাই আমরা খেতে পারতাম না। এরকম অসংখ্য ঘটনা আছে। এখন আপনি যে জায়গাটা তুলে ধরেছেন খুবই স্পেসিফিক, যেই কাস্টমারটা আমাকে না করলো বা রিজেক্ট করলো, আমি কি তার কাছে রিপিটেড গিয়ে আমার প্রোডাক্টের প্রাইসিংটা নিয়ে ফোকাস করে অন্য কোনো বিষয়ে আমি তার সঙ্গে বায়াস হয়ে দেন কম্প্রোমাইজ করে কি যাব, নাকি আমি ডিফারেন্ট চিন্তা করব? দ্যাটস দ্য বিগ ইস্যু। এখানে যে জিনিসটা খুব বেশি জরুরি, যদি আপনার সেই কাস্টমারটা আপনার হয় টার্গেটেড কাস্টমার এবং আপনি তার সম্পর্কে অ্যানালিসিস করে দেখেছেন সেইটার জন্য অবশ্যই যোগ্য একজন কাস্টমার, তার কাছে এই প্রাইসিং ওর এই বিষয় কোনো ফ্যাক্টর না, তাহলে ইউ শুড নেভার গিভ আপ মেন্টালিটি ওই কাস্টমারের ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে টাকা কমিয়ে না, আপনি তার সঙ্গে কমিউনিকেশনের এখন ডিফারেন্ট অ্যাঙ্গেলে খুঁজতে হবে, তার সঙ্গে বিল্ডিং র্যাপর। সো কোন জায়গাটাকে সে আপনি কানেক্ট করাতে পারেন, কেন তার বিষয়টা প্রয়োজন, কেন আপনার প্রোডাক্টটা দিয়েই তার আসলে পারপাস সলভ হবে। মোস্ট অফ দ্য টাইম আমরা যে কাজটা করি যে আমরা গিয়ে প্রথমে বলি যে আমার এটা নেন, আসলে নিলে তো হবে না ভাই, আমি যে আপনাকে বেচবো আগে তো হচ্ছে আপনার নিড জেনারেট করতে হবে আমার। ট্রু। কোন জায়গাটাতে আমি আপনাকে ফোকাস করছি যে আপনি কেন নেবেন এটা। আমাদের ট্রেনিংয়ে আমরা সেলস ট্রেনিং করাই এবং বাংলাদেশে আমরা একমাত্র কাজটা করি। সেলস ট্রেনিংয়ের 3rd ডেতে আমরা একটা খুবই এক্সট্রাঅর্ডিনারি কাজ করাই পার্টিসিপেন্টদেরকে দিয়ে। সেটা হচ্ছে তাদেরকে বেলুন দেই আর হচ্ছে বিদেশি চকলেট দিই। বিদেশি চকলেট মিনস হচ্ছে লাভ ক্যান্ডি অর কপিকো, এই টাইপের চকলেট 1 প্যাকেট করে। সো 2টা বা 3টা টিম করি। একটা টিমকে দিয়ে বলি যে ভাই দিস ইজ বেলুন 100 পিস এবং দিস ইজ 100 পিস চকলেট। সো আমরা আপনাদেরকে 2.5 দিনে যা শিখিয়েছি সেলস নিয়ে, আপনারা হচ্ছে এই বেলুন দিয়ে এবার প্রোডাক্ট বানাবেন। কী বানাবেন ইটস আপ টু ইউ। আপনি সাইকোলজি শিখছেন, আপনি ইনফ্লুয়েন্সিং শিখছেন, আপনি অনেক কিছু শিখেছেন। আপনি শিখেছেন যে ইয়েস প্রোডাক্টের সঙ্গে গিফট দিতে হয়, সেলসের মানুষ গিফট দিলে ইয়ে হয়, আমরা গিফটও দিছি আপনাকে চকলেট। সো হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান, বাট আমরা চাই যে এটা আপনি স্ট্রেঞ্জার্সদের কাছে বিক্রি করবেন প্রোডাক্ট তৈরি করে। স্ট্রেঞ্জার্স মিনস রাস্তা দিয়ে হাঁটে,
সেটা রিক্সা ড্রাইভার থেকে শুরু করে পুলিশ হোক, মানুষ হোক, ব্যাংকার হোক, হোয়াট এভার, মানুষের কাছে বিক্রি করতে হবে যাকে আপনি চিনেন না। এবং যেটা করি, ওনাদের সঙ্গে একজন করে সিআইডি দিয়ে দেয়। ওই সিআইডির কাজ হচ্ছে উনি যদি নিজের পকেট থেকে টাকা দেয় নাকি ওনার কাছের মানুষের কাছে বিক্রি করে, এটা জবাবদিহি করতে হয় তাকে। আপনি শুনলে অবাক হবেন, ওই কাজটা করতে গিয়ে আমরা এমন অনেক জায়গায় করিয়েছি, দু একটা জায়গায় অনেক সিনিয়র ম্যানেজমেন্ট যেতে প্রথমে একটু আনইজি বোধ করেছিল, কিন্তু উনি যখন বিক্রি করে এসেছে ওনার মুখ দিয়ে খই ফোটার মতো অবস্থা, থামানো যায় না। প্রত্যেকটা লোক মানে ফাটায় বলতে চায় যে সে মানে কোনো একটা কিছু জয় করে আসছে, এমন একটা ব্যাপার। এবং আপনি শুনলে অবাক হবেন, সেখানে গিয়ে তারা যেই প্রশ্নটা সবচেয়ে বেশি ফেস করে, আমি এই বেলুন এটা কিনবো কেন। তাকে বুঝাইতে হয় কেন কিনবে। সে অনেক সময় হয় বেলুনগুলোর মধ্যে আপনি শুনলে ভালো লাগবে, অনেক সময় লেখা থাকে মা আমি তোমাকে ভালোবাসি, ইমোশনাল কানেকশন। অনেক লোক হাজব্যান্ড ওয়াইফ আছে, এর মধ্যে একটা ঘটনা ঘটেছে এরকম যে হাজব্যান্ড ওয়াইফ আছে পাশাপাশি, তো ওয়াইফ হাজব্যান্ডকে গিয়ে বলছে ম্যাডামের নামটা এখানে লিখে দেই এবং আপনি যে ওনাকে ভালোবাসেন কথাটা এখানে লিখে দেই। সো উনি তাৎক্ষণিক বলছেন আচ্ছা দেন, লিখে দেন। কয় টাকা দিতে হবে স্যার, আপনি খুশি যেটা দিবেন ওইটাই। সো ওই লোক 500 টাকা দিয়ে দিচ্ছে। এবং আপনি শুনলে অবাক হবেন, আমাদের একটা ব্যাচ হাইয়েস্ট বিক্রি করেছিল প্রায় 15,000 টাকা। চকলেট অ্যান্ড বেলুন, চকলেট তো হচ্ছে 100 পিস, বেলুন দিয়ে 15,000 টাকা বিক্রি করেছে। ইমোশনাল সেল। ওই বেলুনের দাম কত ছিল? বেলুন কত হবে, 300 টাকা এক প্যাকেট ম্যাক্স। ওই 300 টাকার বেলুন 15,000 টাকায় 15,000 টাকা বিক্রি হয়েছে। ডিউ টু এটার মধ্যে সে, আপনি বলুন কি তাহলে 300 টাকার বেলুন এত টাকা আপনি কি সঠিক লোক কিনা? না, সঠিক লোক অফকোর্স, বিকজ আমি এটাকে আবার কি করেছি, আমার মতো করে তৈরি করেছি। বেলুনটাকে আমি ক্রাফটিং করেছি, ভ্যালু অ্যাডিশন। ভ্যালু অ্যাডিশন হয়েছে। সে তাকে ইমোশনাল কানেক্ট করেছে, দেন এটা বিক্রি করতে পেরেছে। সো এই যে যখন সে বিক্রি করতে যায় তখন কিন্তু তাকে বুঝাইতে হয় যে কেন সে এটা কিনবে সামনের মানুষটা, দেন এটা সে বিক্রি করতে পারে। এই যে জায়গাটা দেখেন, আমি যেখান থেকে এসেছিলাম কানেকশনটাতে, আপনি ওই কাস্টমারকে কেন সে কিনবে এটা যদি ওয়ান্স বোঝাতে পারেন, টাকা ফ্যাক্টর না, আসলে ফ্যাক্টর ইজ আপনি তাকে বুঝাইতে পারলেন কিনা, দেন সে কিনে। একটা জিনিস, বেলুনটা যখন বিক্রি করতেছিল প্রাইস দেওয়া ছিল না, না। ব্যাপারটা হচ্ছে আপনি যত দিবেন তত, রাইট? অনেক ক্ষেত্রে আপনি যত তাই না? দিবেন, দুই একটা জায়গায় হয়তো বা তারা মানে ম্যাক্সিমাম হচ্ছে আপনি যত এমন দিবেন ছিল যে আপনি যত দিবেন সেটাই। এবং দিস ইজ দ্য রিজন 15,000 টাকা উঠছে, নাহলে 15,000 টাকায় উঠতো না, ওটা 1,000 টাকা উঠতো। কেন জানিস? সাইকোলজি বা এমনিতে একটা টার্ম আছে যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সোশ্যাল নর্ম আর একটা হচ্ছে মার্কেট নর্ম। ভাইয়া জানে সোশ্যাল নর্ম আর মার্কেট নর্ম। মার্কেট নর্ম হচ্ছে বেলুনের দাম 10 টাকা, আমি 10 টাকায় বিক্রি করতেছি। আর যখন আপনি ওই যে কথাটা বললেন, এই যে আমি আপনার মায়ের নাম বা আপনার ওয়াইফের নাম লিখে দিচ্ছি, আপনার যেটা ইচ্ছা স্যার আপনি দিন, ডাজেন্ট ম্যাটার, তখন চলে আসে সোশ্যাল নর্ম। এটা তো একটা বিবেকের ব্যাপার, এটা একটা লজ্জার ব্যাপার, বা এটা একটা, তখন তো টাকা চলে আসে না, তখন চলে আসে অন্য কিছু, যার কারণে 500 টাকা কিন্তু ওটা ভ্যালু কিন্তু মানে অ্যাকচুয়ালি তুই যদি আমি বলি না যে কি ভ্যালুটা বাড়াবো কীভাবে, প্রাইস ট্যাগ করবো কীভাবে, তখন বুঝছিস 10 টাকার জিনিস বিক্রি হয়ে যাচ্ছে 500 টাকায়। এবং সে খুব ভেরি ইন্টারেস্টিং, হাসি মনে দিচ্ছে, এমন না যে সে ইয়ে করে দিচ্ছে, খুবই হাস্যোজ্জ্বল ভাবে দিচ্ছে, খুশি হয়ে। আমরা অনেক সময় এরকম হয় না যে রিক্সাতে উঠলাম, স্যার যা ইচ্ছা দিয়েন, হ্যাঁ, যেতে যেতে এমন কোনো একটা স্টোরি বলে ফেলছে, আমি ওর সাথে কানেক্টেড হয়ে গেছি, আরে ভাই রাখো, সমস্যা নেই। আবার অনেক সময় এটাও বিরক্ত হই, কেন রিক্সা ওঠার পরেই স্যার আসলে তো গ্রাম থেকে চলে আসছি, আমার তো এই সমস্যা ওই সমস্যা স্যার, তখন মনে ধান্দা করবে, আমি তো ব্লক হয়ে গেছি। ভেরি ইন্টারেস্টিং। আসলে আমাদের চারদিকেই মানুষগুলো কিন্তু ভাইয়া সারভাইভ করতেছে, টিকে আছে, অ্যাজ ওয়েল অ্যাজ দে আর গ্রোয়িং। এই এই তাদের ভেতর থেকে ওই বিক্রি করার সেই কোয়ালিটিটা আসলে আছে, আলহামদুলিল্লাহ। প্রত্যেকের আছে, প্রত্যেকটা মানুষের আছে। যে একটু আগে নাফিস ভাই বলছিলেন যে যিনি ইন্ট্রোভার্ট তার ক্ষেত্রে কি একটু কম কিনা, আসলেই না, তার ক্ষেত্রেও আছে। দেখেন সে তার ফ্যামিলি মেম্বারে, অনেক ইন্ট্রোভার্ট আমি দেখেছি সে ফ্যামিলিতে খুবই জনপ্রিয়, প্রত্যেকটা মানুষ তাকে পছন্দ করে, এরকম অসংখ্য আছে। তাহলে সে সেখানে জনপ্রিয় হলো কিভাবে? তার কাজ দিয়ে, কথা দিয়ে, জাস্ট ওই জিনিসটাকে তুলে নিয়ে আসা। ওইটার সঙ্গে জাস্ট সেলসের এক একটা জায়গায় এক এক ধরনের কিছু টেকনিক্স অবলম্বন করতে হয়। ওইটাকে যদি কানেক্ট করতে পারে তাহলে সেলস খুবই ইজি। এক্সাম্পল, আমি এখন ট্রেনিং বিক্রি করি, সো আমার ট্রেনিং বিক্রি করার টেকনিক্স এক ধরনের হবে, যে মগ বিক্রি করে তার এক ধরনের, যে শার্ট বিক্রি করে তার এক ধরনের হবে। সো আমার মধ্যে কিন্তু একটা সেলসম্যানশিপ জন্ম থেকেই আছে। এখন আমি যেই সেক্টরটাতে আছি আর যে প্রোডাক্টটা আমি বিক্রি করছি ওইটার সঙ্গে কানেক্ট করে যদি আমি সেই টেকনিক্সগুলোকে কাজে লাগাতে পারি, সিঙ্ক করতে পারি, তখনই কিন্তু বিক্রি আমার জন্য কোনো ব্যাপার না। ইন্টারেস্টিং। বিক্রিটা তাদের জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে যায় বেসিক্যালি যারা কিছু জায়গায় খুবই চ্যালেঞ্জিং পদে থাকে।
চ্যালেঞ্জিং পথ বলতে বোঝাই এরকমটা লেজি। লেজি পিপল কখনোই ভালো সেলস পার্সন হবে না। ওকে, নাম্বার 2, ধরে নেন রিজেকশনে আমি ভয় পাই। ভাই রিজেক্ট করছে কাকে? আপনাকে তো রিজেক্ট করে নাই, করেছে আপনার প্রোডাক্টকে। দ্যাটস দ্য ইস্যু। আপনি কেন পার্সোনালি নিচ্ছেন? ব্যক্তি থেকে কেউ রিজেক্ট করে না, রিজেক্ট করে আপনার সার্ভিসকে, আপনার প্রোডাক্টকে। সো আপনি যখন এটা ব্যক্তি পর্যায়ে নিয়ে যান তখন আপনার কাছে এটা ইগোতে লাগবে। আর যখন বলবেন যে ইটস প্রোডাক্টের ওকে, তাহলে নেক্সট টাইম আমি তাহলে প্রোডাক্টটা ভালো করে তুলে ধরতে পারি না, আমি পরের বার ভালো করে তুলে ধরবো, দেন আপনি কিন্তু অন্যভাবে যাবেন, রাইট? এবং কমনলি যেটা দেখা যায় গবেষণায় আসে এরকম, প্রায় 12 থেকে 13টা রিজেকশনের পর একটাতে হ্যাঁ হয়, মোস্ট অফ দ্য ক্ষেত্রেই, এবং কারো কারো ক্ষেত্রে আরও বেশি। সো গবেষণাগুলো এক একটা এক এক জায়গায় হয়, সব কিছু মিলে সব যে আমাদের সঙ্গে মিলে যাবে তা না, তবে আমরা মোরালেস দেখি যে অলমোস্ট এই টাইপের হয়। আবার কিছু কিছু মানুষ আছে যে কিনা 2টা প্রপোজ করলে একটাতেই সে পেয়ে যায়, এরকম অসংখ্য লোক আছে। ইট ডিপেন্ডস। এখন আপনি কিভাবে বলছেন তার উপর ডিপেন্ড করে। আমি যদি ধরেন আপনাকে রিসেন্ট একটা ঘটনা বলি, আমরা রিসেন্টলি স্টোরি টেলিংয়ের একটা ট্রেনিং অর্গানাইজ করেছিলাম ইন বাংলাদেশ। খুবই কস্টলি, 25,000 টাকা দামের ট্রেনিং, পার পার্টিসিপেন্ট 2 দিনের জন্য। সো এই ট্রেনিংটা লঞ্চ করার উইদিন 3 to 4 days আমাদের সব বুকড হয়ে গেছে। তো শুধু বুকড হয়ে যাওয়া না, পরবর্তীতে আরও বেড়েছিল, আমরা নেই যেহেতু আমাদের 30 জনের একটা কোটা, Okay. এর বেশি আমরা নিব না, সেই জন্য আমরা নেই। পরবর্তীতে 18 জনকে আরও রিফিউজ করতে হয়েছে। সো 30 জনের মধ্যেই কোনো একটা কোম্পানি থেকে একজন আমাকে ফোন দিচ্ছে যে ইফতি ভাই, আমার তো খুব ইচ্ছা ছিল জয়েন করার, আমি সহ আরও একজন। সো আমার তো একটা খুব চ্যালেঞ্জ হয়ে গেল। কি হয়েছে? ওই পার্টিকুলার ডেটে আমি আরেকটা ট্রেনিংয়ের জন্য বুক করে ফেলেছি। একজন ট্রেনারের নাম বললেন। সো আমি বললাম দ্যাটস গুড, উনিও তো খুবই ভালো ট্রেনিং করে, আপনি কিন্তু সেটাতে অংশগ্রহণ করতে পারেন, এবং অসাধারণ। আপনি যদি এটা করেন আপনার নিজেরও কিন্তু অনেক ডেভেলপমেন্ট হবে। বলে টলে আমি ওনাকে বললাম যে আচ্ছা ওই ভাইয়া কি এই ট্রেনিং তো মনে হয় আরও রিদমিক করান, মানে প্রতি মাসে তো ওনার একটা করে কোর্স থাকে এরকম। বলতে হ্যাঁ, উনি আগামী মাসেও আছে। এবং তাইলে দেখেন আমাদের ট্রেনিংটা কিন্তু এইবারই হচ্ছে, এটা যে আবার কবে হবে এটা স্টিল ডিসাইডেড না, যেহেতু একজন ইন্টারন্যাশনাল ট্রেনার আসতেছে। আপনি আরেকবার রিথিঙ্ক করবেন কিনা দেখেন, যে আপনি আমাদের ট্রেনিংটা করলে আপনি এবার একটা ভালো কিছু পাচ্ছেন, আর ওনারটাও করতে পারবেন, হয়তো এই মাসে হবে না পরের মাসে হবে। তো বলে যে আমি তো ওনাকে টাকা দিয়ে দিয়েছি, দ্যাটস গুড ওয়ান। আপনি দেখেন ওনাদের সঙ্গে আপনি ডেটটাকে শিফট করাতে পারেন কিনা, ইটস আপ টু ইউ। আমাদের এখানে এরকম 2-3 জন ব্যক্তির নাম বলা হয়েছে যে উনিও দেখেন এত বড় বড় ট্রেনার, তারাও কিন্তু জয়েন করতেছে শুধুমাত্র স্টোরি টেলিং শেখার জন্য, বিকজ বাংলাদেশে তো এর আগে হয় নাই স্টোরি টেলিংয়ের কোনো টিওটি। একটু পরে আমার কাছে ফোন আসছে, 2 জন কনফার্মড। নাইস। সো এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি আপনার পার্টিসিপেন্ট ওর আপনার টার্গেট কাস্টমারকে পজিশনিং করে বলা। আমাদের সেলসম্যানদের বড় যে ভুলটা আমরা করি, যে জায়গাটা যারা ফেল করে, যে প্রসঙ্গে আমরা ছিলাম, তারা এই সঠিক পজিশনিং করে বলতে পারে না, একই কথা সব জায়গায় গিয়ে বলে। জাস্ট ইটস লাইক ছোটোবেলা আমরা যে ট্যাপ রেকর্ডার শুনছিলাম না, ট্যাপ রেকর্ডার মতো, স্যার আমি আপনার কাছে আসছি আমার এই প্রোডাক্টটা নিয়ে, স্যার প্রোডাক্টের দাম এত, অফার এত, স্যার এই কোম্পানি দিবে। ভাই হবে না, ডিফারেন্টভাবে যেতে হবে, রাইট? 4th থিংস হচ্ছে নেগেটিভ মেন্টালিটি। ম্যাক্সিমাম সেলসের মানুষদের মেন্টালিটি নেগেটিভ। গবেষণা দেখা যায়, আপনার হার্ভার্ড এটা নিয়ে গবেষণা হয়েছে, শনেকর নামক এক ভদ্রলোক, উনি একটা বই লিখেছেন বিফোর হ্যাপিনেস। উনি সেই গবেষণা বের করেছেন শুধুমাত্র আপনি পজিটিভ এবং হ্যাপি থাকলে আপনার সেলস 37% বাড়ে, 37%। প্রমোশনের চান্স বাড়ে 40%, কি বলেন? প্রোডাক্টিভিটি বাড়ে 31%, শুধুমাত্র পজিটিভ থাকলে। কি বলেন? ম্যাক্সিমাম সেলসের লোক হবে না, পারবো না, এত বড় টার্গেট কেমনে করব, হ্যাঁ, এরকম অসংখ্য কথা বলে। বাট আপনি শুধুমাত্র পজিটিভ থাকলেই আপনার অনেক কিছু বেড়ে যায়। নেগেটিভ মেন্টালিটি মারাত্মকভাবে মানুষকে আসলে ইয়ে করে ফেলে, পিছু টানে। এবং আমরা সেলসের মানুষ অনেক সময় হয় কি, আপনার সেলস মানে তো টার্গেট থাকবে, এটা তো খুব স্বাভাবিক। আপনি টার্গেট ছাড়া কি একটা সেলসের আপনি কি চাকরি করবেন? তাইলে আর টার্গেট নিয়েই আগাইতে হবে আপনাকে। এবং গবেষণায় এরকমটা দেখা যায় যে আপনি যখন টার্গেট নিয়ে আগাবেন তখন কিন্তু নর্মালের তুলনায় আপনার অনেক বেশি হয়। আমাদের ট্রেনিংয়ে লাস্ট আমি যে সুপারস্টার গ্রুপে একটা ট্রেনিং করে আসলাম চিটাগংয়ে। সো ওনাদের সেলসের মানুষজন, আমরা একটা অ্যাক্টিভিটি করে, এটাকে আমরা বলি পাস দ্য সার্কেল। জাস্ট একটা দড়ি রাউন্ড করা, বডি দিয়ে পাস করাইতে হয় রাউন্ড করে। সো প্রথমবার পাস করে তারা একটা নির্দিষ্ট মিউজিক এবং টাইমের মধ্যে, যখন এটাতে কোনো রকম টার্গেট সেট করা থাকে না,
সো ফার্স্ট রাউন্ড যখন করে কেউ করে 18, 16, 20, 21, 22 এরকম, রাইট? সেকেন্ড টাইম এবার তাদেরকে বলা হয় ভাই প্রথমবার করছেন এমনিতে, দ্বিতীয়বার আপনাকে করতে হবে টার্গেট নিয়ে। সো আমাদের এটার হাইয়েস্ট রেকর্ড আছে যে এতটা হয়েছে, 56 পর্যন্ত হয়েছে। সো আপনি টার্গেট কত নিতে চান? তো এবার তারা কেউ বলে যে 50, কেউ বলে 40, সেম টাইম, সেম মিউজিক, সেম মানুষ। তো আমরা বলি যে ওকে আপনার টার্গেট, আপনি তো আগে করেছেন 22, 40 হচ্ছে আপনার টার্গেট। 40-এর উপরে গেলে পার পার্সন বা পার পয়েন্টে আমরা কাউন্ট করব 5। ইটস অ্যান ইনসেন্টিভ, রাইট? আপনি শুনলে অবাক হবেন, আউট অফ 6 টিমস মেবি 3 থেকে 4টা টিমই 40-এর উপরে করে। মোরাল অফ দ্য স্টোরি কি? একটাই, টার্গেট নিয়ে কাজ করলে আপনার সেলস বাড়ে, এবং লোডেড টার্গেট, নর্মাল টার্গেট না। আমাদের ইন্ডিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম, আপনি জানেন, উনি একটা বিখ্যাত কথা বলেন, অল্প টার্গেট নিয়ে কাজ করলে এটা একটা ক্রাইম। আসলে আপনি যত লোডেড টার্গেট নিয়ে কাজ করবেন তত আপনার গ্রো করার সুযোগ থাকে, ক্যারিয়ার প্রোগ্রেস, সামনে বাড়ার, সব কিছু মিলে। মোস্ট অফ দ্য সেলস পার্সন এই জায়গাটাতে আমরা পিছিয়ে যাই, শুধুমাত্র টার্গেট দেখে ভয় পাই, আগাই না, যায় না, মনে করে যায় হ্যাঁ। এই যে কথা শোনার পর অনেক বলে আসেন তো আপনি মার্কেটে, এবার দূরে দূরে অনেক কথা বলা যায়। বাস্তবতা হচ্ছে উনি যদি একবার পজিটিভলি নিয়ে এটা কোনো একটা টেস্ট বেসিস ট্রাই করে, ওনার বৃত্তের বাইরে যায়, এগিয়ে যেতে পারে। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। আমরা এটা নিয়ে একটা ছোট্ট এক্সারসাইজ করাই, বলি যে ভাই আপনি কি গ্রোথ মাইন্ডসেটের নাকি আপনি নর্মাল মাইন্ডসেটের মানুষ? তো বলে যে গ্রোথ মাইন্ডসেট। পরীক্ষা দিই তো বলে যে রেইজ ইউর হ্যান্ড। তা হাত উঠায়, হ্যাঁ আপনি হাত উঠেছেন, রাইট, নামান। দ্বিতীয়বার বলে রেইজ ইউর হ্যান্ড, এবার হাত আরেকটু উপরে উঠায়। 3 নম্বর বলে যে রেইজ ইউর হ্যান্ড, এবার অনেকে 2 হাত তোলে, আর অনেকে বসে থেকে হাত তোলে। ভাই রেইজ ইউর হ্যান্ড লাস্ট টাইম যখন আপনাকে বলেছি ইটস আ গেম, সো আপনার সর্বোচ্চটা ওঠার চেষ্টা করতে হবে আপনাকে। তার মানে আপনার সাজ্জাদ ভাই এখানে কিন্তু এই সোফার উপরে আপনি দাঁড়া যেতে পারতেন, তবে ইউ উইল বি আ গ্রোথ মাইন্ডসেট। না এখন উঠেন, দাঁড়ান না, থ্যাংক ইউ। চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন, টার্গেট সেট করেছেন। তার মানে আপনি যদি আপনার কমফোর্ট জোনের মধ্যে থেকে কাজ করার চেষ্টা করেন, বেসিক্যালি আপনি গ্রোথ মাইন্ডসেটের মানুষ না। তখন টার্গেট দেখলে আপনি ভয় পাবেন। বাট যখন আপনি আসলে নিজের বৃত্তের বাইরে গিয়ে সর্বোচ্চটা চেষ্টা করবেন, আফটার দ্যাট ইউ উইল বি আ গ্রোথ মাইন্ডসেট পিপল, এবং তখন আপনার কাছে কোনো টার্গেটই টার্গেট মনে হবে না। থ্যাংক ইউ। এক্সেলেন্ট, অনেক কথা বলছেন। আলহামদুলিল্লাহ, সলিড। আওয়ার অডিয়েন্স উড লাভ ইট। আমি একটা ভাইয়াকে একটু সিনারিও দিতে চাই। হ্যাঁ, Sure. একটা ব্যাড সেলসম্যানশিপের একটা এক্সাম্পল, যে এখানে আসলে কি করা উচিত ছিল বা কি করা উচিত। আমরা বসুন্ধরা সিটিতে যখন যাই, একদম ফুড কোর্টের ওখানে যদি যাই, আমরা দেখি ওখানে একটা মানে হাটের মতো একটা অবস্থা। রেস্টুরেন্টের পাশ দিয়ে গেলে এই ভাই এখানে আসেন আসেন আমার রেস্টুরেন্টে আসেন, খুব বিব্রতিকর একটা অবস্থা হয়ে যায়, রাইট? এবং তারা তো দেয়ার সেলসম্যান, দেয়ার ওখানে তো তারা সেলসম্যান, এবং আমরা কিন্তু অনেকটা লাইক একটু দূরে দূরে না, মানে একটু অ্যাভয়েড করি, ইউনো। ডেফিনেটলি দে আর ডুইং সামথিং রং। এই জায়গাতে তাদের আসলে কি করা উচিত ছিল, যাতে করে আসলে আমার ইচ্ছা হইতো যে হ্যাঁ ওই রেস্টুরেন্টেই যাই। দেখেন, আমি যদি আপনাকে এক্ষেত্রে একটা রেফারেন্স বেসড কথা বলি তাহলে হয়তো সুবিধা হবে। হার্ভার্ডের অ্যাসোসিয়েট প্রফেসর, ওনার নাম হচ্ছে অ্যামি জয় ক্যাসেলব্যারি কাডি, সংক্ষেপে আমরা এটাকে বলি অ্যামি কাডি। অ্যামি কাডি নামে উনি ওয়ার্ল্ডে খুবই ফেমাস, ওনার বেশ কিছু স্টাডিও আছে। তো উনি একবার গবেষণা করে দেখেছিলেন, মানুষ যখন ফার্স্ট মিট করে তখন সামনের মানুষটার মধ্যে সে কোন 2টা জিনিস দেখতে চায় বা পেতে চায়। দিস ইজ ভেরি কমনলি আমরা জানি যে সামনের মানুষটা আমার সঙ্গে সুন্দর করে কথা বলবে, এই যে অনেক কথাবার্তা বলে। কিন্তু ওনার গবেষণা যেটা পাওয়া গিয়েছে, মানুষ দেখতে চায় সামনের মানুষটা তাকে ট্রাস্ট করে কিনা, বা ওই মানুষটাকে ট্রাস্ট করা যায় কিনা, এবং তাকে রেসপেক্ট করা যায় কিনা। 2টা জিনিস, সামনের মানুষটাকে ট্রাস্ট করা যায় কিনা এবং তাকে রেসপেক্ট করা যায় কিনা। এটা নিয়ে ভাস্ট হয়েছিল, স্টাডি হয়েছিল। যদি এটার সাথে আমি ওইখানে একটু কানেক্ট করি, দেখেন আপনি যার কাছে যাচ্ছেন, এই মানুষটার বিহেভিয়ার অ্যাসপেক্ট, তার বলার ধরন, তার ড্রেস কোড, অ্যাপ্রোচের জায়গাটা, ওভারঅল মিলিয়ে যদি আপনি তাকে একটু সম্মানজনক অবস্থানে রাখতে পারেন, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনি তার কাছে যাবেন। অনেকগুলো জায়গা আছে এরকম যে আপনি হয়তো যাচ্ছেন, আপনার ইভেন এমনও হয় যে আপনার হয়তো প্রোডাক্টও পছন্দ হয় না, কিন্তু শুধুমাত্র ওই ব্যক্তিকে সম্মান করেন বিদায়, তার প্রতি একটা ট্রাস্ট জন্মেছে বিদায় আপনি কিন্তু তার কাছ থেকে প্রোডাক্ট কিনে নিয়ে চলে আসছেন।
ওয়াও। সো এই জায়গাটা যেই গ্যাপটা হয় যে আমরা যারা এই কাজগুলো করছি, ইনফ্যাক্ট তাদেরকে যারা অপারেট করছি তারা তো আসলে প্রকৃত অর্থে অনেক সেলসম্যানশিপের যেই টেকনিক্সগুলো বা টুলসগুলো সেগুলো সঠিকভাবে না জানার কারণে এই কাজগুলো করে। আপনি নিশ্চয়ই দেশের বাইরে যখন যান কোথাও কিন্তু আপনি এই টাইপের বিষয়টা দেখবেন না। বিদেশি যখন ওরা সেল করে তো সেখানে তো প্রচুর মানুষ যাচ্ছে, সেখানে কেন যায়, কিভাবে যায়, যদি আমরা ওইগুলোকে একটু কানেক্ট করার চেষ্টা করি। ইভেন বাংলাদেশে তো অনেকগুলো জায়গা আছে যেখানে হয়তো এরকম ডাকাডাকি করে না, কিন্তু আপনি তার কাছে যাচ্ছেন। হুম। সো সেই অ্যাট্রাকশনের জায়গাগুলো কিন্তু আলটিমেটলি আপনি দেখেন মিলে যাবে আপনার যে তার অ্যাপ্রোচ, তার প্রেজেন্টেশনের জায়গাটা, তার বিহেভিয়ার, তার কথা বলার ধরনটা, অনেকগুলো কারণে কিন্তু আপনি সেখানে চলে যাচ্ছেন। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। That's ও তো একটা সিনারি দিও, আমি এবার একটা প্রবলেমের কথা বলি। দেখেন, Right. আমরাও তো কাজ করছি, বিভিন্ন সেলারদের সাথে, ব্র্যান্ডদের সাথে কাজ করি। তো একটা কমন একটা প্রবলেম আসে, সেটা হচ্ছে ভাই আমার প্রোডাক্টটার যদি দাম আর একটু কমাই তাহলে মনে হয় সেলটা ভালো হবে। আবার কেউ বলতেছে ভাই আমার প্রোডাক্টের দামটা বেশি তাই তো সেল হচ্ছে না। খুব টাফ সিচুয়েশনে পড়ে যায় তারা। আপনি কি এরকম প্রবলেম ফেস করেন না, বা এইরকম সিচুয়েশনে আপনার কি থট? থ্যাংক ইউ সো মাচ। আমি সাজাদ ভাই একটা বাস্তব গল্প বলতে চাই আপনাকে। আমরা গল্প শুনতে চাই ভাই, আমরা গল্প ভালো লাগে। হ্যাঁ, থ্যাংক ইউ। গল্পটা হচ্ছে এই, আমি কোম্পানির নামটা বলছি না। সো একবার একটা কোম্পানিতে আমরা আমাদের একটা রেট কোড করেছিলাম, বিং এ সেলস লিডারশিপ ট্রেনার, আমাদেরকে অনেকে সেলসের ট্রেনিং বা লিডারশিপ ট্রেনিং যেন নিয়ে থাকেন। সো ওইখানে ওনারা টেন্ডারের মাধ্যমে কোটেশন চেয়েছে। সো আমরা কোট করেছি, আমাদের কোটেশনে প্রাইসটা প্রিমিয়াম, এবং আমাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী যারা তারা যে প্রাইসিংটা করেছেন আমাদের থেকে প্রায় হাফ। এখন ওইখানে ওনাদের একটা বোর্ড বসেছে, বোর্ডে আমাদেরকে ইনভাইট করলো, আমাদের সম্পর্কে প্রেজেন্টেশন দেখলো, দেখে টেকে বলে যে ভাই আপনাকে আমি কেন হায়ার করব, আমি যেখানে পাচ্ছি 30,000, 50,000, 60,000, 70,000 টাকার লোক, আপনি দিচ্ছেন ডাবলেরও বেশি। সো কেন আমি আপনাকে নেব বলেন? তো আমি ওনাকে তখন আমাদের প্রোডাক্টের বা আমাদের সার্ভিসের কোয়ালিটির যে জায়গাটা, ইভেন যেই সার্ভিসটা ওনার বর্তমান ডিমান্ডিং, সেই জায়গাটাকে কিন্তু তুলে ধরেছি। যে আপনি চাচ্ছেন আপনার লোকজনকে এখান থেকে এই জায়গায় নিতে, আপনি চাচ্ছেন এই লোকগুলোকে এই এই পার্টগুলোকে শেখাতে, সেখানে কিন্তু উই আর দ্য অনলি কোম্পানি, উই আর দ্য অনলি পার্সন, আমরা আপনাকে এই সাপোর্টটা দিতে পারবো, যেটা কি না আপনাকে আপনার রিটার্নটার সঠিক, সরি আপনার ইনভেস্টমেন্টের সঠিক রিটার্নটা এনে দিবে, যেটাকে আমি ROI বলছি। তো এটা বলার পরে দেন আমরা আরও কিছু সার্ভিস ওনাদেরকে এডিশনালি অফার করেছি, যে এটার সঙ্গে আপনি এটা আমাদের স্পেশাল পাচ্ছেন কমপ্লিমেন্টারি। বলার পর আপনি শুনলে অবাক হবেন, আমরা ওনাদের প্রায় অনেকগুলো কাজ পেয়েছি উইথ প্রিমিয়াম বাজেট। অসম। এটার কানেকশনে যদি আমি আপনাকে একটু রিলেট করতে চাই, আপনাদের মনে থাকার কথা, একবার হোটেল সারিনাতে বিক্রি করেছিল আইসক্রিম, এক স্কিউব আইসক্রিম 99,999 টাকা। লাখ টাকার আইসক্রিম। লাখ টাকার আইসক্রিম, যেটা কি না আপনার ওনারা যখন অ্যানাউন্স করেছে তার 2-3 দিনের মধ্যেই বুকড হয়ে গেছে। তাহলে এগুলো কিনেছে কারা? অফকোর্স প্রচুর লোক আছে। আমরা আবার অনেক মানুষই আছে যে 50 টাকা দিয়ে একটা আইসক্রিম খেতে গিয়ে 5 বার প্রশ্ন করি যে ভাই এটা তো এত, আপনি 5 টাকা বেশি নেবেন কেন? যারা ফুড ওই যে স্ট্রিটে বিক্রি করে 5 টাকা বেশি, ওর সঙ্গে অনেক নেগোসিয়েশনে চলে যাই। তার মানে এখানে টার্গেট সেগমেন্টেশন একটা ফ্যাক্টর। আপনার প্রোডাক্টের সঙ্গে আপনি টার্গেট সেগমেন্ট করে যদি আপনার বিষয়টাকে মুভ করেন, দেন আপনার কাছে বায়ারের কোনো অভাব নেই। আমরা যে জায়গাটা চ্যালেঞ্জ ফেস করি, আপনার সেই ক্লায়েন্ট যে জায়গাটা চ্যালেঞ্জ ফেস করছে, উনি যেই রেঞ্জের প্রোডাক্ট, ওই রেঞ্জের কাস্টমার যারা, তাদেরকে টার্গেট করে তাদের হয়ে যখন যাবে তখন তার জন্য চ্যালেঞ্জ না। চ্যালেঞ্জটা হয়ে যায় তখনই যখন আমি একটা প্রোডাক্ট সবাইকে বিক্রি করতে চাই, তা তো হবে না, রাইট? এখন একটা মগ আমি সাজ্জাদ ভাই আপনার কাছে বিক্রি করব একরকমভাবে, এটার পজিশনিং করব এক জায়গায়, পজিশনিং, রাইট? আমি আবার যখন এটা একজন সচিবের সামনে বিক্রি করব তখন পজিশনিং কিন্তু আমার ভিন্ন, রাইট? যখন আবার আমি নর্মাল একজন ফুটপাতের মানুষ, ফুটপাত বলতে আমি বুঝিয়েছি যারা একবার স্ট্রিট বিভিন্ন রকম কাজ করেন, রেগুলার মানুষ, তাদের কাছে আমি যদি বিক্রি করি, সো তার কাছে কিন্তু আমার পজিশনিংটা ডিফারেন্ট হবে। এখন আমরা সেলসের মানুষ যারা মোস্ট অফ দ্য জায়গায় যেখানে স্ট্রাগলটা ফেস করি, আমার সঠিক কাস্টমারটাকে খুঁজে বের করাটা আমার জন্য টাফ হয়ে যায়, যেটা আসলেই সবচেয়ে বেশি জরুরি। ওয়ান্স পেয়ে গেলে কিন্তু আপনার বিক্রি করার কোনো ফ্যাক্টর না।
ভেরি আমি ইন্টারেস্টিং। একটা 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 আমার লাইফের একটা কেস স্টাডি বলি। Sure. মানে ভাইয়া যখন বলতেছিল ওই যে বলি না যে আমরা সবাই সেলসম্যান, তখন আমার জীবনের ওই সেলসম্যানের কাহিনীগুলো আসা শুরু করছে যে খুব ইন্টারেস্টিং একটা কেস স্টাডি। যেটা হয়েছিল, তখন আমি স্টুডেন্ট পড়াইতাম, তখন আমি ইউএসএতে স্টোনি ব্রুক ইউনিভার্সিটিতে পড়ছিলাম তখন। তো সামারে কী করবো, কিছু একটা করা দরকার, তো আমি স্টুডেন্ট পড়াতাম তখন। তো প্রথমে যখন আমি স্টুডেন্টটা নিব, আমি পেপারে অ্যাড দিছি স্টুডেন্ট নিব, তো কীরকম আমার অ্যাপ্রোচ ছিল, আমি তখন, এটা আমি 2012 সালের কথা বলতেছি, তখন আওয়ারলি রেট ছিল $10 হইতেছে মিনিমাম। ওকে, হ্যাঁ, আমার রেট ছিল $15 পার আওয়ার, ঠিক আছে, যেটা তখন অনেক বেশি ছিল মানে ওই কমিউনিটিতে, বাংলাদেশি কমিউনিটিতে। তো যখনই কোনো প্যারেন্টস আমাকে ফোন দিত, বলতেছে যে না এটা অনেক বেশি, অনেক বেশি, না দিব না, আমি বলতাম যে না আন্টি, এটা তো আমি তো স্টোনি ব্রুক ইউনিভার্সিটিতে পড়ি, এটা ওইটা, অনেক কিছু বুঝাচ্ছি, $10 বেশি সে দিবেই না। কেউ বলে $8, বলে যে আমি তো বাংলাদেশ থেকে এরকম আসছে, ও $5 পড়ায়, মানে যত রকমের কনভারসেশন। হ্যাঁ, তো আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, সিরিয়াসলি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি যে না, আমাকে দিয়ে আর মনে হয় এই টিউশনি আর হবে না। তো আমার এক আঙ্কেল বললো যে নাফিস, দিস ইজ হোয়াট ইউ ডু, তুমি বলবা যে আমি স্টোনি ব্রুক ইউনিভার্সিটিতে পড়ি, আমি এই ইয়ারে পড়ি, এই সাবজেক্টে পড়ছি, আমার রেট হইতেছে $15 পার আওয়ার, দিস ইজ মাই রেট, আমি এটা কমেও করতে পারবো না, বেশিও করতে পারবো না। ইফ ইউ ক্যানট অ্যাফোর্ড, আই এম রিয়েলি সরি টু সে, আমি আসলে করতে পারতেছি না। তো উনি আমাকে আবার আরেকটা লাইন অ্যাড করে দিয়েছেন, বলছে যে কি কিছু মনে করবেন না, আপনি যদি চান $5 পার আওয়ারেও আপনি টিউটার পাবেন। তো এটা আমি অ্যাড করিনি আর কি, মানে আপনি খুব কমেও পাবেন, হ্যাঁ $10 কি আপনি $5 পাবেন, এটা একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছিল আর কি। বিলিভ মি ভাইয়া, ওই সামারে আমার পুরা বুকড হয়ে গেছিল $15 পার আওয়ারে। ইন্টারেস্টিং আরেকটা জিনিস বলি, হ্যাঁ, এবং $15 দিতে চাইছে, একটা টাকাও তারা কমায়নি, এবং ফুল জাস্ট আমি আমার ছোট্ট একটু স্ট্র্যাটেজি চেঞ্জ করছি, রাইট। এরপরে আমি কি করলাম, এই যে সেগমেন্টেশনের যে ব্যাপারটা, আমি একবার তারপর করলাম, আবার তার কিছু বছর পরে আমি ম্যানহ্যাটনে পড়ালাম। ওকে, তো এটা ছিল ধরেন যে বাংলাদেশি যে কমিউনিটিটা, তখন ওখানে একটু রেটটা কম হয়। আমি ম্যানহ্যাটনে যখন গেলাম, তখন আমি $40 পার আওয়ারে পড়ালাম। ওকে, সো ওইখানেও সেলসম্যানশিপ কীরকম, আমাকে ওটা একটা রাশিয়ান একটা ছিল, ফ্যামিলি ছিল, সো আমাকে বলো যে $35 পড়াবো, আমার না $40 তো $40, এবং দে পে $40 পার আওয়ার, রাইট। সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং যে মানে কীভাবে জাস্ট অফকোর্স সেই কোয়ালিফিকেশানটা থাকবে, সেরকম জাস্টিফিকেশানটা থাকবে, যদি এনাফ থাকে ইউ রিয়েলি ক্যান নেম ইউর প্রাইস। মানে আমার মনে পড়লো আর কি ভাইয়ের কথা শুনে আর কি। অ্যাবসলিউটলি এরকম অসংখ্য জায়গায় আপনি দেখবেন এই টাইপেরই। আমি একবার আমার মিসেসকে সহ মালয়েশিয়াতে গিয়েছিলাম, আমি পিএইচডি করছি পুত্র ইউনিভার্সিটিতে। সো এইবার আমরা ফ্যামিলির সঙ্গে ওখানে ছিলাম। তো এখানে একটা মার্কেট হচ্ছে প্যাভিলিয়ন, আপনারা অনেকেই চিনেন। সো প্যাভিলিয়নের প্রাডা ব্র্যান্ডের একটা শোরুমে ঢুকেছি। সো ওখানে তো সব ব্র্যান্ড শপ। সো আমার মিসেস একটা ব্যাগ, যেটা মেয়েদের ভ্যানিটি ব্যাগ, সো ভ্যানিটি ব্যাগ সে খুঁজে টুজে একটা কালো ব্যাগ তার খুব পছন্দ হয়েছে। তো এই ব্যাগটা নিয়ে এবার দেখতেছে, তো আমি ওটার ভিতরে দামটা লিখে নেই। তা আমি যে সেলস পার্সন তাকে জিজ্ঞেস করলাম এটা প্রাইস কত। তবে স্যার আপনি আগে দেখেন এটা পছন্দ হয় কিনা, আপনার ম্যামের পছন্দ হয় কিনা, ম্যামের সঙ্গে কিন্তু খুব ভালো যাচ্ছে, সে খুব সুন্দর করে বলছে। তো সে কী করছে, ব্যাগের ভিতরে চেইনটা খুলে, ওটার ভিতরে আরেকটা প্যাকেট ছিল, ওই প্যাকেটটা খুলে এবার খুব আস্তে করে সেটা দেখেছে প্রাইসিংটা কত। প্রাইসটা হচ্ছে $6,00,000 বাংলাদেশি টাকায়, একটা ভ্যানিটি ব্যাগ $6,00,000। তা আমি ওনাকে প্রশ্ন করলাম, ও ছিল ইন্ডিয়ান বেসিকলি। তা আমি বললাম যে এটার দাম এত বেশি কেন? তো আমাকে বোঝানোর চেষ্টা করলো, স্যার এটা হচ্ছে ভেড়ার চামড়া দিয়ে তৈরি, ইটস অন্যরকম, সো ইটস এ ব্র্যান্ড। লাইক এগুলো কিনে কারা তাইলে? এটার জন্য কিন্তু আলাদা সেগমেন্টের কাস্টমার, মেবি আমি না, কারণ আমার কাছে মনে হয়েছে এটা একটা অনেক বড় লাক্সারিয়াস ব্যাপার। বাট কিছু মানুষ আছে যাদের কাছে ইটস এ নট লাক্সারি, তার কাছে এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। ট্রু। সো আপনি ওয়ান্স আপনার এই টার্গেট কাস্টমার কারা এটা জেনে যদি ওই অনুযায়ী আপনি পজিশনিংটা করেন, দেন ইউ উইল গেট লটস অফ কাস্টমার। এক্সেলেন্ট। এখান থেকে মনে হয় একটা জিনিস একটু অ্যাড করবো আমি, খুব সুন্দর দুটো পয়েন্ট এখানে আসছে। নাফিস তো ফ্যান্টাস্টিক স্টোরি, তাই না ভাইয়া? কীভাবে করে ওর $10 জায়গায় ও 15 লেটার $40 রেজড, মাশাআল্লাহ। এই জায়গায় হয়তো বা আমাদের অনেক সময় বুঝতে প্রবলেম হয় যে আমার প্রোডাক্টটার ওর্থ আসলে কি, আমরা না আবার এটাকে ভুল বুঝি। সেটা হচ্ছে
আমি মধু বিক্রি করব, তা আমি বলছি যে 800 টাকা কেজি না করে আমি 1200 করি। আরে সবাই তো 2000 করে, আমি তাহলে 5000 করব। কেন? আমি সেটাকে অন্যভাবে কিছু একটা করি। নিজের অবস্থাটা, নিজের জায়গাটা, প্লাস টার্গেট অডিয়েন্স চিনতে পারা, এই সব কিছুই মনে হয় দিন শেষে প্রয়োজন। আমার এখানে ভাইয়া, অবশ্যই। আমার এখানে একটা তাহলে দুজনের কাছে প্রশ্ন রয়ে যায়, হাউ ডু ইউ ডু দ্য প্রাইসিং? আমি তাহলে কোনো প্রোডাক্টের দাম নির্ধারণ করবোটা কিভাবে? ইজ দের এনি ফর্মুলা? বেসিক্যালি এরা অনেক ফর্মুলা আছে, বাট এটাতে অনেক লম্বা সময় লেগে যাবে। যদি সহজে আমরা চিন্তা করে থাকি, কিছু কিছু সেক্টর বেসড প্রাইসিংয়ের স্ট্যান্ডার্ড কিছু রুলস আছে, লাইক 15% প্রফিট মার্জিন, দেন কোথাও 100%, কোথাও আবার 300%। লাইক আমরা যদি সংক্ষেপে একটু বলার চেষ্টা করি, যেমন আমাদের হোটেলগুলো আছে 2 স্টার, 3 স্টার, 4 স্টার, 5 স্টার, রাইট? স্টার যত বাড়ে প্রত্যেকটা প্রোডাক্টের প্রফিট মার্জিনটা আসলে 200-300 করে বাড়তে থাকে। সো প্রত্যেকটা সেক্টরেরই এরকম কিছু স্ট্যান্ডার্ড বিষয় থাকে, ওকে। সেটাকে কানেক্ট করে আপনার চিন্তা করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনি এটা করার আগে যেটা দরকার সেটা হচ্ছে প্রোডাক্টের মধ্যে আসলে আপনি কী দিচ্ছেন, কোয়ালিটিটা আপনি কি মেনটেন করছেন কিনা, এবং সেখানে এই সোর্সিংটা যেটা, এটা কি অরিজিনেটরের জায়গা থেকে আসছে কিনা। ওকে। ইভেন আপনি কি সেখানে এমন কিছু ভ্যালু অ্যাড করছেন যেটা আসলে অন্য কোথাও নাই, শুধু আপনার কাছেই আছে। ভ্যালু এডিশন। ভ্যালু এডিশনের যে জায়গাটা, লাইক নিশ কিছু প্রোডাক্ট আছে, নিশ কিছু মার্কেট আছে। সো আপনি যখন সেখানে যাবেন তখন আপনার প্রাইসিংটা একরকম। আপনি আবার ইন জেনারেল কমন জায়গায় গেলেন, সেখানে কিন্তু আপনি আবার ওই রকম প্রাইসিংটা করতেও পারবেন না। সো ইট ডিপেন্ডস, অনেকগুলো ফ্যাক্টর ডিপেন্ড করে দেন একটা প্রোডাক্টের প্রাইসিং হয়ে থাকে। আমি একটা কথা ভাই শুনেছিলাম নাফিস, মানে উড ইউ অ্যাগ্রি উইথ দিস, যে আমি শুনেছিলাম এটা আসলে মানে বলতে শুনেছিলাম এমন একজন মানুষকে যিনি কিনা পৃথিবীর সব বড় বড় মানে গ্লাসওয়্যারের ব্র্যান্ডের ওনার, রেবেন থেকে শুরু করে আমেরিকান অপটিক্স, সবগুলো কোম্পানি আসলে একটা একটা মানুষের বা একটা কোম্পানিরই আসলে প্রোডাক্ট। তো সেই মানুষটা বলছিলেন যে কোনো একটা প্রোডাক্টের দাম সেটাই যেইটা কাস্টমার দিতে রাজি আছে। দ্যাটস ওয়ান্ডারফুল। ওয়েট, সাইকোলজিক্যালি কি বললো এটা আমি আগে বুঝে নেই। কারণ সে যখন রেবেন কিনে নেয়, রেবেন ব্র্যান্ডটাকে কিনে নেয়, তার আগে রেবেন হয়তো বা $10-15 পাওয়া যেত, সে কিনে নেওয়ার পর ইনস্ট্যান্টলি এটার দাম বেড়ে হয়ে গেল $50। এরকম বড়, আমি হয়তো বা নাম্বারগুলো এক্স্যাক্ট বলতে পারছি না, আমি জাস্ট ট্রাইং টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে কীভাবে জিনিসটা বড় হয়ে গেল এবং সে ওটাকে জাস্টিফাই করছে। তখন কিন্তু জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছিল যে না, এটা মনে হয় অন্যায়। কিন্তু আসলে কি, আমি নাফিসের কাছে একটু বলি, তোর কাছে কি মনে হয় এটা কি আসলে অন্যায় নাকি না আসলে ঠিক আছে? একটা কথায় আছে যে ভ্যালু এমন একটা জিনিস, সেটা দুইটা জায়গায় তৈরি হয়। একটা হচ্ছে ফ্যাক্টরিতে, আরেকটা হচ্ছে তোর মাথার ভিতরে। ওকে। সো আমরা যেরকম বলি ভ্যালু অ্যাডেড, বলে না ভ্যালু অ্যাডিশন, সে ভ্যালু অ্যাডিশনটা শুধু ফ্যাক্টরিতে হয় না, আমাদের সাবকনশিয়াস বা কনশিয়াস মাইন্ডেও ভ্যালু অ্যাডিশন হয়। এক্সেলেন্ট। অ্যান্ড হাউ ডু ইউ সি দ্যাট? হ্যাঁ, ওয়ান্ডারফুল। বেসিক্যালি এই যে সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে একটা বিষয় বলতে চাই। ওয়ান্স আপন আ টাইম যখন আমি আমার ট্রেনিং ক্যারিয়ারটা শুরু করি আর কি, বাংলাদেশের খুব লেজেন্ডারি ট্রেনার কাজী আহমেদ, আমি ওনার শিষ্য, উনি আমার মেন্টর। সো আমি যখন প্রথমে শুরু করি ওনার সঙ্গ থেকেই, তো মানুষ প্রথম আমাকে হাফবেলা কাজ করাতে গিয়ে কেউ 2000, কেউ 2500, কেউ 3000 যা দিছে ইয়াস পকেটে নিয়ে আমি চলে আসছি, অ্যাভেলেবেল করছে এটা। এবং খুব খুশি আমি, বিকজ আমি কাজ শিখছি। একটা কাজ পাওয়া মানে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগার ব্যাপার। সেখানে আমার কাছে টাকাটা মুখ্য ছিল না। বাট একটা পর্যায়ে যখন দেখলাম যে ইয়েস, আমার এখন যেটুকু দরকার মোটামুটি লেভেলের, সেটা আমার মধ্যে কম্পিটেন্সি গ্রো করেছে, তখন কিন্তু আমার চার্জটা ফিক্স হওয়া শুরু হলো। ইনিশিয়ালি আমি 30,000 টাকা পার ডে চার্জ করতাম, দেন 50, দেন 60, দেন 80, দেন 100, এখন 125 চার্জ করে পার ডে উইদাউট এআইটি অ্যান্ড ভ্যাট। তাহলে এটা কীভাবে বাড়লো? প্রতিনিয়ত আমাকে কিন্তু ইনভেস্ট করতে হয়। লাইক আমি এর মধ্যে অনেকগুলো সার্টিফিকেশন কোর্স করেছি নিজেকে ইমপ্রুভ করার জন্য, যেটা আলটিমেটলি কিন্তু রিফ্লেকশন হচ্ছে আমার পার্টিসিপেন্টদের কাছে। অ্যাট দ্য সেম টাইম আমি পিএইচডি করছি, সেখান থেকে আমি অনেক কিছু শিখছি। তার মানে প্রতিনিয়ত আমাকে যে তৈরি করছি, আমাকে তৈরি করা মানে কিন্তু আমার ট্রেনিংয়ের কোয়ালিটি বাড়ানো। তার মানে যখনই আমি আমার প্রোডাক্টের কোয়ালিটি বাড়াচ্ছি, তখন কিন্তু এটার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে করে এটার ভ্যালুটা বাড়তে থাকে। রাইট? আপনি যদি একই প্রোডাক্ট রেখে এটাকে কন্টিনিউয়াস দাম বাড়াইতে চান, তাহলে তো হবে না। নাইস, রাইট? এই ভ্যালুটা অ্যাড কন্টিনিউয়াস প্রসেস। আমারটা যেহেতু সার্ভিস, প্রোডাক্টের ক্ষেত্রে আপনি অন্য কোনো ভ্যালু অ্যাডেড বিষয় অ্যাড হতে হবে, আর নতুন কোনো টেকনোলজি অ্যাড হতে হবে, আর এমন কিছু বিষয় যেটা মানুষ
নতুন প্রাইস, ভালো প্রাইস, বেশি প্রাইস দিয়ে কিনতে চাইবে, যেটা আপনি বললেন সাইকোলজিক্যালি যা দিতে চায় মানুষ যেটা দিতে চায়। মানুষ যেটা দিতে চায়। নাইস। তো ভাই আমি আরেকটা জিনিস দেখি কি, ওয়েন ইউ হ্যাভ আ সলিড প্রোডাক্ট, অ্যাজ ইউ গাইজ আর টেলিং, যে একটা প্রোডাক্টটা যদি ভালো হয়, রাইট, এরপরে আপনি আবার একটা কথা তুলে নিয়ে এসেছেন, প্রোডাক্টটা কিনবে কারা, অর্থাৎ টার্গেট সেগমেন্টটা আগে খুঁজে বের করা, সেটাও আছে। অ্যাবসলিউটলি। এখন প্রোডাক্ট ভালো, টার্গেট সেগমেন্ট খুঁজে পেয়েছি, এবার সেই অনুযায়ী একটা স্টোরি তো লাগবে। রাইট। সো এই স্টোরি টেলিংটা এমন একটা জিনিস যেটাই মনে হয় ফাইনালি আসলে প্রোডাক্টটা কিনতে হেল্প করে। অ্যান্ড হাউ ডু ইউ সি দ্যাট স্টোরি টেলিং? দিস ইজ ভেরি গুড, বিকজ আমরা যারা বিক্রিতে জড়িত, বিশেষ করে সেলসের মানুষ, হ্যাঁ, স্টোরি খুব বেশি দরকার। একবার আমি কলকাতাতে একটা ট্রেনিং অ্যাটেন্ড করেছিলাম স্টোরি টেলিংয়ের। ওকে, তো সেখানে ওরা আমাদের একটা ইমেজ দেখিয়েছিল ব্রেনের ওয়েভ ওকে, এবং সামনের মানুষটার ওয়েভ। লাইক যখন আমি গল্প বলি তখন আমার ওয়েভ এবং সামনের যে মানুষটা তার ওয়েভ অলমোস্ট সমান। ইসিজিতে যেমন ওয়েভ থাকে না, হ্যাঁ, রাইট, brain এর যে এরকম wave। ব্রেনের ওয়েভটা দুইটার সঙ্গে কানেক্টেড থাকে, তখন ইকুয়াল হয়ে যায়। রাইট। সো ওই টাইমটাতে যখন মানুষ স্টোরি টেলিংয়ের মাধ্যমে কোনো প্রোডাক্ট সামনের মানুষটাকে বলতে পারে, তখন কিন্তু সে এটাকে খুব বেশি বেশি কানেক্ট করে এবং সে ডিসিশন দেয় খুব দ্রুত। একটা এটার সপক্ষে একটা স্টাডি বলি। জেফ ব্লুমফিল্ড নামক এক ভদ্রলোক, উনি brain101.com এর সিইও। উনি একটা বিষয়কে উনি প্রপোজ করেছেন এরকম, যে আমরা জানি সবাই হিউম্যান ব্রেন 3টা লেয়ারের। প্রথমটা নিউ কর্টেক্স। সো নিউ কর্টেক্সটাকে বলা হয় আসলে থিঙ্কিং ব্রেন। সো থিঙ্কিং ব্রেনটা আপনি অ্যাজ এ সেলস পারসন যখন কোনো একটা পণ্য কারোর সামনে তুলে ধরেন, বিভিন্ন রেফারেন্স, ডেটা, ফিগার, গ্রাফ, এগুলো সবই থিঙ্কিং ব্রেনকে কানেক্ট করে। তার মানে ব্রেনের ফার্স্ট লেয়ারকে কানেক্ট করছে। সেকেন্ড লেয়ার ব্রেনটাকে বলা হয় আসলে ইমোশনাল ব্রেন। ইমোশনাল ব্রেন কানেক্ট করে আপনার সেন্সেস, স্টোরি, মেমোরিজ। খুবই খুবই পাওয়ারফুল দিক। যদি আমি আপনাকে এরকমভাবে বলি, থিঙ্কিং ব্রেনের ধরেন গুলি আছে, একটা পিস্তল দিয়ে সে গুলি করলে এক চাপে 100টা গুলি বের হয়। অন দ্য আদার হ্যান্ড, ইমোশনাল ব্রেনের কাছে যে পিস্তল, ও একটা চাপ দিলে 6 বিলিয়ন বেরোয়। হাউ পাওয়ারফুল! তার মানে আপনি ডেটা, আপনার রেফারেন্স দিয়ে কানেক্ট করতে পারতেছেন অডিয়েন্সকে মাত্র 100। যদি আমি কথার প্রসঙ্গে ধরে নেই, সেখানে একটা স্টোরি বললে আপনার অডিয়েন্সকে বা আপনার সেই কাস্টমারকে আপনি কানেক্ট করে ফেলতে পারতেছেন হিউজ, যেটা কিনা আলটিমেটলি আমাদের লাস্ট ব্রেন পার্ট, যেটা রেপটালিয়ান ব্রেন আমরা বলি, সে ডিসিশনটা নেয়। সো এই ডিসিশন নিতে আমার ইমোশনাল ব্রেন তাকে হেল্প করে সবচেয়ে বেশি। ওয়াও! সো আমরা যখনই কোনো একটা প্রোডাক্টের প্রেজেন্টেশনে যাব, স্টোরি সবচেয়ে বেশি দরকার। এখন অনেকের প্রশ্ন থাকে, আমি আসলে এত স্টোরি পাবো কোথায়? দ্যাটস দ্য ভেরি বিগ কোয়েশ্চেন, রাইট? আমি গতকালকে একটা উদাহরণ দিয়ে বলি। আমি গতকালকে স্কোয়ারে গিয়েছিলাম, আমাদের একটা প্রেজেন্টেশন ছিল, রাইট? সো আমাদের প্রেজেন্টেশনের পরেই এখন অডিয়েন্স থেকে ওনাদের GM/HR ছিলেন, SGM সেলস, অনেকে ছিল আর কি। তো এক একজন এক একটা প্রশ্ন করছে। এক্সাম্পল, একজনে বলতেছে, আচ্ছা আপনাদের যে ট্রেনিং করানোর অবজেক্টিভ কী থাকে? সো আমি তখন ওনাকে আমাদের অবজেক্টিভ কানেক্ট করে SKF-এর সাথে আমরা কাজ করেছি চিটাগংয়ে, এমন একটা স্টোরি তুলে ধরেছি। ওকে, দেন আরেকজন প্রশ্ন করলো, আপনাদের অবজেক্টিভের মধ্যে পারফরমেন্সকে বাড়ানোর জন্য আপনারা আসলে কীভাবে কাজ করেন? আপনি বলছেন যে সেলসের পারফরমেন্স বাড়াবেন, সো কীভাবে করেন কাজটা? তখন আমরা আরেকটা কোম্পানিতে, আমরা রাজশাহীতে কাজ করেছিলাম পারফরমেন্স ইমপ্রুভমেন্ট নিয়ে। সো ওই কোম্পানির একটা কেস স্টাডি তাদের সামনে তুলে ধরেছি। দেন আরেকজন আবার প্রশ্ন করছে যে আপনারা তো বলছেন যে আপনাদের ট্রেনিং করানোর পর তাদের টার্নওভার রেটটা কমে, সো এটা কীভাবে? দেন আরেকটা কোম্পানির আমরা একটা সাকসেস স্টোরি তুলে ধরেছি। আরেকজন প্রশ্ন করলেন যে আপনাদের ট্রেনিং থেকে মানুষের বিহেভিয়ার চেঞ্জ হয়? দ্যাটস এ ভেরি গুড কোয়েশ্চেন। সো আমরা তখন আরেকটা কোম্পানির বিহেভিয়ার চেঞ্জ হয়েছে, আগে কেমন ছিল, ট্রেনিংয়ে কী করেছে, ট্রেনিংয়ের পরবর্তীতে কী হয়েছে, ফুল স্টোরিটা তাদেরকে শেয়ার করেছি। অ্যাজ এ রেজাল্ট মারাত্মকভাবে প্লিজড হয়েছে এবং ওনারা আমাদেরকে প্রপোজাল দিতে বলছে। অসম! তার মানে আগে থেকে আপনার এগুলো কিন্তু প্রিপারেশন করা ছিল বা আপনি রেডি ছিলেন। বেসিক্যালি আমরা যখনই কোথাও কিছু বলি, আমাদের মূল ফোকাস থাকে তাদেরকে কোনো একটা স্টোরিতে কানেক্ট করানো। ওকে, যেহেতু আমি নিজে একজন সেলসের মানুষ, সঙ্গত কারণে এটা আমার একটা বড় পার্ট। অলওয়েজ বিকজ
আপনি যখনই এই ধরনের স্টোরি কানেক্ট করতে পারবেন, মানে যে কোনো মানুষ আপনার পণ্য কিনতে বাধ্য একরকম। এমন একজন মানুষ যাকে কিনা তার বস কিছু বলছে না যে তোমার সেলস টার্গেট এত, সেলস টার্গেট এত, তিনি একজন উদ্যোক্তা, একজন এন্টারপ্রেনার, তাকে তো আলাদা করে কেউ বলার নাই। এই মানুষটা কিভাবে করে বেটার সেলসম্যান হতে পারে, তিনি নিজেকে আসলে ওই টার্গেটটা কিভাবে সে সেট করতে পারে যেন তার গ্রোথ আবার কখনো আটকে না যায়, যেন 5 বছর পরে গিয়ে সে না বলে ইস যদি আমাকে কেউ তুলে ধরতো, আমাকে যদি কেউ একটু প্রেশার দিত, আমিও তো বড় হতাম। সেখানে আপনার কি মনে হয়? দেখেন, যারা উদ্যোক্তা হয় আমাদের বাংলাদেশে কমন সিনারিও যেটা, আমার এসএমই ফাউন্ডেশন এবং এসডিএফ এই দুইটার ব্যানারে ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টের সাথে আমি অনেকগুলো কাজ করেছি, যাবৎকালে প্রায় 15,000-এর বেশি উদ্যোক্তাদেরকে ট্রেনিং করিয়েছি। সো সেখানে আমি যেটা দেখেছি যে ম্যাক্সিমাম জায়গায় তাদের কোনো প্ল্যান নাই। সো আপনি তখনই এগোতে পারবেন যখন ইউ হ্যাভ এ প্ল্যান। ওকে, প্ল্যান থাকলে সেটা সম্ভব, আদারওয়াইজ না। সো আমি তখন অনেক জায়গায় একটা কমন এক্সাম্পল দেই। আচ্ছা, এই বিল্ডিংটা নাফিস ভাই আপনি বলেন তো, বিল্ডিংটা কয়বার তৈরি হয়েছে? বিল্ডিং তো একবারই তৈরি হয়েছে। পদ্মা ব্রিজ একবার, যমুনা ব্রিজ একবার। সত্যি কি তাই? রিথিঙ্ক। অনেকবার তৈরি করার চেষ্টা করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত রেজাল্ট হয়তো বা আমরা একবার দেখছি। দেখেন, বিল্ডিংটা আসলে 3বার তৈরি হয়েছে। আমি আপনাকে ক্লু দেই। প্রথমবার এই বিল্ডিংটা যিনি করেছেন তার স্বপ্নে এসেছিল, ড্রিম করেছে, স্বপ্ন দেখেছিল যে আমি এখানে এরকম একটা বিল্ডিং করতে পারি 6 তলার ওর 8 তলার ওর 12 তলার। কেউ একজন স্বপ্ন দেখেছিল এখানে একটা পদ্মা ব্রিজ হতে পারে। প্রথমে তার মেমোরিতে এসেছে, ওইখানে কিন্তু সে একটা রূপরেখা দাঁড় করিয়েছে, একবার হলো। দ্বিতীয়বার হয় কোথায়? হ্যাঁ, আর্কিটেকচার। হ্যাঁ, আমি ভেবেছি আপনি ইনভেস্টমেন্ট নিয়ে আসবেন নাকি? প্ল্যানিং করে, আর্কিটেক্ট প্ল্যানিং করছে এটা কোন জায়গায় বাথরুম হবে, কোথায় রান্নাঘর হবে, কোথায় ড্রয়িং রুম হবে, কি কালার দেব, কোন ইট যাবে, কোন রড যাবে, ইভেন প্রত্যেকটা বিষয় কিন্তু সেখানে প্ল্যানিং এসেছে। প্ল্যানিং থার্ড এক্সিকিউশন। তো আপনি থার্ড টাইমটা দেখছেন, একবার হয়েছে, কিন্তু না ভাই, এটা 3বার হয়। সো বিং এ এন্টারপ্রেনার, যখন আপনি এন্টারপ্রেনারশিপে যাচ্ছেন, ওই জার্নিতে যাওয়ার আগে আপনাকে মিনিমাম আরো 2বার তৈরি করতে হবে। একবার আপনি আসলে কোথায় যেতে চান, কি করতে চান, আপনার মেমোরিতে আনেন, দেন এটাকে প্ল্যানিংয়ে নিয়ে আসেন। আপনিও জানেন, হার্ভার্ডের অনেক গবেষণায় পাওয়া গেছে যারা রিটেন প্ল্যান করে এর 90%ই হয় অ্যাচিভেবল। ওয়াও। রিটেন প্ল্যান না করলে 90% লোক আসলে অ্যাচিভ করতে পারে না। হেই, আপনি So, কি, আপনার কি এই একটা রিটেন প্ল্যান আছে? আপনার কি রিটেন প্ল্যান আছে? প্লিজ জানান। আপনার রিটেন প্ল্যান আছে কিনা জানান। হ্যাঁ, মানে ড্রিম, প্ল্যান, এক্সিকিউশন। হ্যাঁ। সো উদ্যোক্তাদের কন্টিনিউয়াস প্রেশার ক্রিয়েট করার জন্য প্ল্যানিং ইজ ম্যান্ডেটরি। যখনই সে প্ল্যানিংটা করবে তখনই সে, দেখেন আমাদের ব্রেন এত পাওয়ারফুল একটা বিষয়, ব্রেনের একটা পার্ট আছে, ওটার নাম বলছে র্যাশ, রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। তো আমরা দূষিত পানিকে মানে খুবই শুদ্ধ করে তারপরে পরিশোধন করে তারপরে খাই, তেমনি ফিল্টার আছে আমার ব্রেনে। আমার ব্রেনের ফিল্টারটার নাম হচ্ছে র্যাশ, রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। এই কাজ করে কি, আপনি যা ইনপুট দিবেন ও ওই অনুযায়ী কালেক্ট করার চেষ্টা করে। এক্সাম্পল, আপনি ইনপুট দিলেন, বললেন যে আমি এটা পছন্দ করি, এটা করি, এটা করি, যখনই ও ওইগুলোর সাথে কানেক্ট করবে তখনই সেটাকে রিসিভ করবে আপনার ব্রেনের মধ্যে। ওকে। এক্সাম্পল, আপনার আপেল কি কালার পছন্দ? লাল। আপনার? লাল। আমার গ্রিন। অনেকে আছে গ্রিন পছন্দ করে। এখন আপনার সামনে লাল, গ্রিন, অনেক কালারের আপেল দিলেও কিন্তু আপনি লালটাই নেবেন। ইয়েস অর নো? ইয়েস। কারণ কি, আপনার সিগন্যাল দিয়ে রাখছেন র্যাশকে, লাল আপেল মানে ভালো, লালটা টেস্টি, দেন আপনি নিচ্ছেন। ইয়েস অর নো? না, লালটাই তো ভালোই তো। হ্যাঁ, লালটাই তো ভালো, তো লালটাই তো ভালো। কিন্তু যে গ্রিন নিয়েছে তার কাছে গ্রিনটা ভালো, উনি তার র্যাশকে সিগন্যাল দিয়েছে গ্রিন। ইন্টারেস্টিং। তার মানে আপনি আপনার র্যাশকে বা রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমকে যা সিগন্যাল দিচ্ছেন আপনার ব্রেন সেটাই নিচ্ছে। অ্যাট দ্য সেম টাইম গবেষণায় যেটা দেখা যায় যে আমাদের ব্রেনে 3 ট্রিলিয়ন নিউরন, যাদের কাজ হচ্ছে শুধুমাত্র আপনি যা বলছেন এই কথাগুলো শুধু শুনে আপনার ব্রেনকে পরিচালিত করে। সো এই যে ব্রেনকে যে পরিচালিত করা, এই পার্টটাতে আপনি যদি এখন একটা প্ল্যানিং করে ছেড়ে দেন, সুন্দর করে ওটা নিয়ে কাজ করতে থাকেন, ছেড়ে দেন বলতে ওটা নিয়ে কাজ করেন কন্টিনিউয়াসলি, তখন ব্রেন আপনাকে কন্টিনিউয়াস পুশ করে সামনের দিকে এগোনোর জন্য, ওটাকে অ্যাচিভেবল করার জন্য। আপনার র্যাশ আপনাকে কন্টিনিউয়াস পুশ করে, রাইট? সো আপনাকে আলাদা কোনো লোক দরকার নাই তো। আই লাইক র্যাশ, Right? আই লাইক র্যাশ। এটার কারণে কি অনেক সময় দেখা যায়, আমার এটা প্রায় সময় হয় যে ধরেন আমি রাতের বেলা ঘুমাবো, আমার ধরেন 9টার সময় উঠতে হবে,
আমি সকাল 9টার অ্যালার্ম দিয়ে রাখছি, এক্স্যাক্টলি 8:50 আমি উঠে যাই, কীভাবে Yes. করে জানি, এক্স্যাক্টলি 8:50 উঠে গেছি অ্যালার্ম বাজার আগে। এবং এভরি টাইম আমি যখন অ্যালার্ম দেই এবং মনে মনে চিন্তা করি আমি কালকে সকাল 7টায় উঠবো, উঠতেই হবে, আমাকে উঠতেই হবে, এই যে এভাবে করে যখন কথা বলি না, আমি 7টার পরে অ্যালার্ট হয়ে বসে আছি, কিরে এখন আর ঘুমাইতে পারতেছি না কেন? এটা কি এরকমই কোনো একটা Of course, রিলেশন আছে? আপনি তখন আপনার সেই র্যাশকে সিগন্যাল দিচ্ছেন, আপনি আপনার র্যাশকে সিগন্যাল দিচ্ছেন যে আমি ওই সময়টা উঠবো, এবং সে ওইটাকেই কানেক্ট করছে। হিউম্যান ব্রেন এতটাই পাওয়ারফুল, আপনি যেটাকেই কানেক্ট করানোর চেষ্টা করবেন, আপনার নিজেকে নিজে ডিটারমাইন্ড হবেন, ওইটা আপনাকে পেতে হেল্প করে। একটা ওই যে শাহরুখ খানের একটা বিখ্যাত ডায়লগ আছে না, যে আপনি যদি কোনো জিনিস মন থেকে পেতে চান তখন পুরো কায়নাত আপনাকে পুরো কায়নাত। পাওলো কোয়েলহো, হ্যাঁ, অ্যালকেমিস্ট, দ্য অ্যালকেমিস্ট। দ্য অ্যালকেমিস্ট, রাইট। পরবর্তীতে এটা আবার শাহরুখ এক্স্যাক্টলি। সো আপনি যখনই এটা চাইবেন, পুরো কায়নাত, পুরো সারা জাহান, সারা ওয়ার্ল্ড আপনাকে অন্যরকম করে আসলে কানেক্ট तुम्हें उसे मिलाने की साजिश में लग जाती है। প্র্যাকটিস করতে চাচ্ছ না, প্র্যাকটিস করতে। এক্স্যাক্টলি, না, অসম। সেলস নিয়ে কথা বলতে গিয়ে দেখেন কোথায় চলে আসছি। অসম। আসলে লাইফের প্রতিটা সেগমেন্টেই যে আসলে সেলসটা প্রয়োজন, তাই সেলসটাকে জাস্ট ওই যে একটা সেলসের লোক টাইপ পরে যাচ্ছেন ব্যাগ হাতে নিয়ে, সমস্ত রোদ মাথায় নিয়ে গিয়েও কারোর সামনে গিয়ে হাসি মুখে কথা বলবেন, শুধু ওই প্রফেশনের জন্যই না, সেলসটা আসলে প্রত্যেকটা জায়গায়। সুবহানাল্লাহ, এক্সেলেন্ট। ভাইয়া, এখন চলে আসি ওই প্রফেশনের দিকেই। শিওর। ফার্মাসিউটিক্যালস, ওয়াও, হ্যাঁ, আপনার যেটা একটা স্ট্রেংথ, কোর একটা স্ট্রেংথ। এক্স্যাক্টলি। মানে ও মাই গড, এই লোকগুলো এত প্রেশারের পরও কি মুচকি হাসি দিয়ে কথা বলেই আমি না যাচ্ছে। আসলে ভাইয়ের কাছ থেকে আমরা জানতে প্লিজ। যে ভাইয়া আসলে আমরা তো ভাষা শুনি বা দেখি, আসলে কাহিনীটা কি? মানে এই যে ফার্মাসিউটিক্যাল যে সেলস বা এই জায়গাটা খুব নাকি কষ্টকর, এবং কি হয় ভাই, আপনি যেহেতু কাজ করছেন, ও তো ফার্মাসিউটিক্যালসের সেলস রিয়েলি টাফ। ইনফ্যাক্ট ওয়ার্ল্ডের প্রথম 2টা টাফ সেলস প্রফেশনের একটা হচ্ছে ফার্মাসিউটিক্যালসকে বলা হয়। সিরিয়াসলি? অ্যাবসলিউটলি। আরেকটা হচ্ছে ইন্স্যুরেন্স বিক্রি। সো ফার্মাসিউটিক্যালসের সেলসটা রিয়েলি টাফ। এখন ব্যাপারটা হচ্ছে ওয়ান্স যে এটাকে এনজয়মেন্ট আকারে নিতে পারে, তার জন্য এটা হচ্ছে খুবই খুবই সহজ। টাফ তাদের জন্যই যে কিনা এটাকে এনজয়মেন্টে নিচ্ছে না। আমরা এটা একটা গবেষণা করেছিলাম যে আসলে বাংলাদেশে ফার্মা ইন্ডাস্ট্রি নিয়ে, তো সেখানে যেটা দেখেছি যে মোস্ট অফ দ্য লোক যারা কিনা বাংলাদেশে ফার্মা ইন্ডাস্ট্রিতে ফার্স্ট লাইনে আসে, স্পেশালি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অর মেডিকেল প্রমোশন অফিসার আমরা বলি, যাদের বয়স 28, 29, 30 অর শেষ সরকারি এইজের ওই টাইমটাতে আসে আর কি, কোথাও কিছু পায় নাই, ঢুকে এসে ফার্মাতে। তখন যেটা হয়, সে আসলে মেন্টালি ওইরকম প্রিপারেশনটা নিয়ে ঢোকে না যে আমি এখানে ক্যারিয়ার করব। ওইটাতে তার একটা বড় ধরনের ধাক্কা খায় এসে। দেখেন, ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি এরকম একটা জায়গা এবং এমন একটা প্রফেশন, অল্প সময়ে অনেক দূর এগোনো যায়। আমি অপসোনিন ফার্মাতে কাজ করেছি, 3 বছরে 2টো প্রমোশন পেয়েছি, যখন অন্য সবাই 7 বছরেও পায় না, আমি পেয়েছি 3 বছরে। আমি তো পাইছি 3 বছরে, রাইট নাও অনেকে 1.5 বছরে পায়, 3 বছরে 4 চাকা নিয়ে ঘুরতেছে, অন্যরকম লাইফ। হ্যাঁ, এখানে প্রেশার মারাত্মক থাকে। এখন খেয়াল করে দেখেন, আপনি এই প্রফেশনটাই এরকম, আপনাকে অলওয়েজ একটা সেলসের টার্গেটের মধ্যে থাকতে হয়, ডিফারেন্ট কাইন্ডস অফ প্রোডাক্টের ক্যাম্পেইনের মধ্যে থাকতে হয়, ডাক্তাররা প্রোডাক্ট লিখলো কিনা তার প্রেসক্রিপশনে এটা নিয়ে ফোকাসড থাকতে হয়, এটার সার্ভে অ্যানালাইসিস করতে হয়, অনেকগুলো প্রেক্ষাপট আছে। এখন এটা যদি আপনি আপনার জীবনের একটা পার্ট বানিয়ে ফেলতে পারেন, আপনার কাছে এটার প্যারা মনে হবে না। তখনই আপনার কাছে প্যারা মনে হবে যদি আপনাকে পার্ট বানাইতে না পারেন। জীবন যেখানে যেমন, আমরা তো অনেক জায়গায় এরকম ডায়লগ শুনি, এখানে বাস্তবতাটা আপনাকে কাজে লাগাইতে হয়। লাইক এখানের ধরনটা হচ্ছে, আপনি সকালে বেরোতে হবে 8:30টায়, দুপুরে আপনি বাসায় যেতে পারছেন, এটা কিন্তু ভালো দিক। বাংলাদেশের অন্য কোনো সেলস প্রফেশনে এই জিনিসটা নাই। আপনি 2টার মধ্যেই বাসায় ঢুকে ফ্যামিলি মেম্বারের সঙ্গে লাঞ্চ করবেন, করে 5টা পর্যন্ত রেস্ট নেবেন, দেন 5টার সময় আপনি আবার মার্কেটে আসবেন। এই যে মাঝখানে 3 ঘন্টা কিন্তু আপনি রেস্টিং টাইম পাচ্ছেন, ফ্যামিলিকে সময় দিতে পারছেন। 5টা থেকে শুরু হয় আবার নতুন যুদ্ধ, রাইট? বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার বা চেম্বারগুলোতে গিয়ে তারা কাজ করেন, এবং অনেক ক্ষেত্রে রাত 11টা 12টা পর্যন্ত থাকতে হয় মার্কেটে। সো এটা একটা কমন লাইফ।
ওয়ান্স যে এটাকে অ্যাকসেপ্ট করতে পারে তার লাইফটা হ্যাপি, আর যে অ্যাকসেপ্ট করতে পারে না তার জন্য খুবই দুর্বিষহ হয়ে যায়। কেন হয়, ধরেন সে প্রত্যেকটা জায়গাকে চাপ মনে করে, বাট আমি যদি আমার ক্ষেত্রে বলি, আমি এটাকে অনেক আনন্দ উদযাপন করতাম। এক্সাম্পল, যে আমার কাছে মনে হতো যে আরে আমি ফ্যামিলিতে এসে সময় দিতে পারতেছি, দুপুরে এসে ঘুমাইতে পারতেছি। তখন তো নতুন নতুন চাকরি, ঘুমানোর একটা অভ্যাস ছিল, হ্যাঁ, ঘুমাতে পারছি। ইভেন যখন যেখানে যাচ্ছি বিভিন্ন ডাক্তার, আমি হাঁটতেছি, কথা বলতেছি, গল্প করতেছি, আর কি লাক্সারিয়াস জব। আমি কোনো এক জায়গায় বসে নাই, অন্যরকম নাই। হ্যাঁ, আমি একটু ভালো সেলস করতে পারলেই মানুষ, কোম্পানি আমাকে হাততালি দিয়ে বাহবা করছে। হ্যাঁ, এখানে আমি যদি একটু ভালো ডিটেইলিং করতে পারি, প্রেজেন্টেশন দিতে পারি, সারা মাস আমাকে নিয়ে অন্যরকম আনন্দ উদযাপন করছে। চ্যালেঞ্জটা হয়ে যায় যারা কিনা পড়ালেখা না করে। এই প্রফেশনে হচ্ছে আপনাকে কন্টিনিউয়াস পড়াশোনার মধ্যে থাকতে হয়, কারণ প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্ট আসে। আপনি একটা প্রোডাক্ট একটা ডাক্তারের সামনে যখন বলবেন, আপনার ক্লায়েন্ট কিন্তু এখানে ফার্স্ট ক্লায়েন্ট যারা বাংলাদেশে, যারা কিনা সফিস্টিকেটেড মানুষ, প্রফেসর, ডক্টর, অন্য লেভেলের লোকজন, তো তার সামনে গিয়ে আপনি যখন কথা বলবেন, আপনার সেই গার্ডস থাকতে হবে, আপনার ভিতরে সেই ডেপথ নলেজটা থাকতে হবে, তবেই না আপনি সেটা পারবেন। সো যে কিনা ওই কাজটা করতে পারে না, যে কাজটা শিখে না, তার জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে যায়। আবার কেউ কেউ আছে, হ্যাঁ এটা খুব ভালো পারে, কিন্তু সে আবার একটা কেমিস্ট ফ্রন্ট, দ্যাট ইজ ফার্মেসিতে গিয়ে কীভাবে তার কাছ থেকে অর্ডারটা ভালো করে সিকিউর করতে হয়, এই টেকনিক্সটা ভালো করে সে রপ্ত করে নাই, তার জন্য টাফ হয়ে যায়। বিকজ সে তো তখন ভালো পারফর্ম করতে পারে না, অ্যাজ এ রেজাল্ট চ্যালেঞ্জ হয়। আমার একটা বাস্তব গল্প বলি। আপনার কুমিল্লাতে আমি যখন ছিলাম, আমি ডাক্তারের নামটা না বলি যেহেতু এটা রেকর্ডেড হচ্ছে, একজন মেডিসিন স্পেশালিস্ট, খুবই দুর্দান্ত জায়ান্ট, উনি অপসনিনে তৎকালীন প্রোডাক্ট লিখতেন না। আমি তখন অপসনিনে ছিলাম। আমি ওনাকে যে প্রোডাক্ট লেখাবো, এটা আমার একটা ক্রেজিনেস কাজ করছিল। আমার টার্গেট হচ্ছে যে উনি অনেক কোম্পানির প্রোডাক্ট লিখে, উনি একমাত্র ডাক্তার, আমার প্রোডাক্ট লিখলে আমি অন্য লেভেলের পারফর্মার হতে পারি, আমার লিখে না। তো আমি অ্যাডামেন্ট হয়ে, উনি একটা জায়গায় চেম্বার করতেন সকালবেলা, সেখান থেকে চলে যেতেন সদর হসপিটালে, সদর হসপিটালে ডিউটি করে দুপুরবেলা আবার আসতেন, এসে ওই চেম্বারটাতে একটা প্রাইভেট হসপিটালে আবার বসতেন 2 ঘন্টার জন্য, আবার উনি বাসা যেতেন, রেস্ট নিয়ে আবার সন্ধ্যা থেকে শুরু করতেন, রাত 1টা পর্যন্ত দেখতেন। তো আমি যেটা করতাম, সকালবেলা উনি চেম্বারে ঢোকার আগেই 7টার সময় গিয়ে ওনার চেম্বারের সামনে হাজির, একটা সালাম দিতাম সুন্দর করে। সালামটা আমি খুব সহিভাবে দিতাম, আসসালামু আলাইকুম স্যার। তো একবার তাকাইতো। তো শেষ, উনি যখন আবার হসপিটালে যেত, হসপিটালে ঢোকার সময় আবার আরেকটা চেম্বারে আরেকটা সালাম দিতাম ওনাকে। আমার হসপিটালটা আমার আওতায় ছিল, দ্যাটস আমি সেটা করতে পেরেছিলাম। উনি যখন দুপুরে আবার চেম্বার করতো, 2:30-3টার দিকে আবার একটা সালাম, সন্ধ্যা যখন আবার ঢুকতো আবার আরেকটা সালাম, 4টা সালাম দেওয়া হতো। এবং পরিশেষে উনি যখন শেষ করে চেম্বারটা, রাত 12:30 বাজুক, 1টা বাজুক, 1:30 বাজুক, অনেক কোম্পানি তখন ভিজিট করে, লাস্ট ভিজিটটা করতাম আমি। ওনার একজন অ্যাটেন্ডেন্স ছিলেন করিম ভাইরে বলে রাখতাম, করিম ভাই আমি হব লাস্ট লোক। আমি এরকম টানা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করছি, 5 দিন করতেছি, 6 দিন করতেছি, 7 দিন করতেছি, কিছুতে কিছু হচ্ছে না, উনি প্রোডাক্ট লিখছেন না। 11 দিনের দিন আমি অনেকগুলো স্যাম্পল নিয়ে গেছি। স্যাম্পল মিনস হচ্ছে আমাদেরকে ডক্টরকে অনেক ধরনের আমরা স্যাম্পলিং করি প্রোডাক্ট দিয়ে। সো প্রোডাক্ট দিয়ে ওনার টেবিলের সামনে একটা চাঁদের মতো বানাই দিছি, একের পর এক দিয়ে। তো আমার বলতেছে ইউসুফ, আমাকে অফিসিয়ালি ইউসুফ নামেই চিনতো আর কি। সো ইউসুফ তুমি আর কত দিবা? তা আমি বললাম স্যার তবু তো আপনার দৃষ্টিটা এরকম করে পাচ্ছি না। তো বলে তোমার কী লিখতে হবে? তা আমি স্যার সিম্পল একটার প্রোডাক্ট লিখতে হবে। তো বলছে ঠিক আছে কালকে থেকে লিখে দেবো, যাও। এই যে লেখা শুরু হলো, আমি পরের মাস থেকে শুধু ওনার প্রেসক্রিপশনের কারণে আমার অ্যাচিভমেন্ট বেড়েছে 30-35%। সো সেলসের যারা, আপনার বর্তমানেও কম্পিটিশন প্রচুর। সো কম্পিটিশনের মধ্যেও সবচেয়ে বড় যে ব্যাপারটা, রিলেশনশিপ বিল্ডিং ইটস আ ভেরি ভাইটাল। টাকা দিয়ে আপনি যেটা আনতে পারবেন না, সেটা রিলেশন দিয়ে আনতে পারবেন। ওই অ্যাটেনশনটা নেওয়া, ওই রিলেশনশিপটা তৈরি করাটা অনেকের জন্যই আসলে টাফ। অনেকে পারে না বা করতেও চায় না ইভেন, যার কারণে তার লাইফটা আসলে দুর্বিষহ হয়ে যায়। হ্যাঁ, এমনও সঠিক যে বর্তমানে ফার্মা ইন্ডাস্ট্রিটা কম্পারেটিভলি অনেক বেশি কম্পিটিটিভ হয়ে গেছে, অনেক বেশি প্রেশারাইজ করা হচ্ছে। এরপরেও আমি একটা জিনিস সহজে বুঝি আর কি নাফিস ভাই, সেটা হচ্ছে আমি যদি এই চাকরি করলে ভাই পুরোটা করব, না করলে ছেড়ে দেবো। আমি কেন এটা বলবো যে এটা টাফ, এই সে দরকারটা কি আমার? এখন অনেকে বলবো যে আমার তো অল্টারনেটিভ নাই। ভাই আপনি কাজ জানলে অল্টারনেটিভ প্রচুর আছে, আর কাজ না জানলে কোনো অল্টারনেটিভ নেই আপনার জন্য। যদি আপনি নিজেকে গ্রো করতে চান, দিস ইজ দ্য রাইট ট্র্যাক।
কারণ ফার্মা ইন্ডাস্ট্রি এত বড় হচ্ছে ইদানিংকালে, যেটা আপনার বিভিন্ন ডেটাতে আমরা দেখি, IMF এর ডেটা বলছে 2026-এর মধ্যে বাংলাদেশে ফার্মা ইন্ডাস্ট্রি অন্য লেভেলে চলে যাবে, বুম করবে অন্য লেভেলে। এবং এটা আমরা অনেক কিছু দেখতেছি, বাংলাদেশ থেকে অনেক প্রোডাক্ট, আমি ওই দিন দেখলাম এসকেএফ হিউজ রপ্তানি করতেছে বাংলাদেশে, অনেকে USFDA অ্যাপ্রুভড ফ্যাক্টরি নিয়ে এসেছে, সামনের দিনগুলোতে ফাটিয়ে ফেলবে। এই সেক্টরটা অন্য লেভেলে বুম করতেছে। তার মানে আপনি যদি এই লাইনটা নিয়ে অন্য লেভেলে যেতে চান, দিস ইজ দ্য রাইট ট্র্যাক ফর ইউ। আর যদি মনে করেন না এটা আমার ভালো লাগে না, এটা আমি করবো না, এটা আমার খাবার না, প্লিজ কালকেই পারলে কালকে রিজাইন করে নতুন জিনিস দেখেন। আপনার সময়টা নষ্ট করেন না, খামাকা পিসটা নষ্ট করছেন কেন? নতুন কাউকে সুযোগ দেন। দারুণ একটা কথা, ভাইয়ার কথার সাথে আমাদের অন্যান্য এপিসোডের অনেকেই আসলে এরকম সুন্দর কথা বলেন, একটা কথা মিলে যায় ভাইয়া, আপনি যেখানে যখন আছেন সেখানে আপনার সেরাটা দেন। অ্যাবসলিউটলি। এই সেরাটা যদি আমি না দিই, আমি যদি একই কাজ বারবার করে যেতে থাকি, সেরা না দিয়ে এভারেজ করেই যাই, আর আমি এক্সপেক্ট করি যে আমার গ্রোথ আসবে, সেটা পাগলামি ছাড়া আসলে কিছুই না। ইভেন আপনি তো আপনার নিজেকেই ঠকাচ্ছেন। অসম ভাই, খুবই সুন্দর একটা এপিসোড ছিল। আমরা আসলে এই সেলসম্যানশিপ বা সেলস সাইকোলজি এই জিনিসগুলো অনেকদিন ধরে চাচ্ছিলাম যে একটা এপিসোড হোক, কারণ এটা এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা প্রফেশনেরই লাগবে একদম। সো আপনি যে সময় করে আমাদের সাথে একটু সময় ব্যয় করলেন এবং আপনি সাইটসগুলো শেয়ার করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট ভাই। সো কাইন্ড অফ ইউ নাফিস ভাই এবং সাজ্জাদ ভাই, আপনাদের দুজনকেই, আপনাদের 2 সেন্টস পডকাস্ট, এটা আমি প্রথম থেকে দেখছিলাম এবং আমার কাছে মনে হয়েছে যতগুলো পডকাস্ট বাংলাদেশে রাইট নাও হচ্ছে, আপনাদেরটা খুবই খুবই ভালো এবং মানুষকে অনেক বেশি কন্ট্রিবিউট করছে এবং আপনারা অনেকগুলো জায়গায় কোয়ালিটি মেনটেন করছেন। এবং আই থিঙ্ক কর্পোরেট জার্নিতে যারা ইয়াং জেনারেশন থেকে শুরু করে যারা চাকরি করছে, প্রত্যেকের লাইফকেই অন্য লেভেলে এটা কন্ট্রিবিউট করতে পারে, সমৃদ্ধ করতে পারে অন্য মাত্রায়। সো আমাকেও আপনার আমন্ত্রণ জানানোর জন্য আমি খুবই খুবই কৃতজ্ঞ আপনাদের এখানে আসতে পেরে। পরিশেষে শুধু একটাই বলতে চাই, জীবন যেখানে যেমন, আপনি যেখানে থাকেন না কেন, সেলসম্যানশিপ এটা আপনাকে শিখতেই হবে, রাইট? আপনার মিসেজের কাছে আজকে একটু ভালো বাসা পাওয়ার জন্য, এই ভালো বাসা বলছি না, ভালোবাসা, রাইট? সো ভালোবাসা পাওয়ার জন্য আপনাকে কিন্তু আসলে ভালো সেলস করতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো ভালোবাসা পাওয়ার জন্য ভালো সেলসম্যান হতেই হবে। সো আপনাদেরও ভালোবাসাটা আমরা চাই। থ্যাংক ইউ এভরিওয়ান। সো উইল সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড। এন্ড ডু সাবস্ক্রাইব টু দিস, আমি একটু সেল করে দিই। ইয়েস, না এভাবে না ভাইয়ের কাছ থেকে শিখে নিই। ব্যাপারটা এখন এরকম টাইপের। হ্যাঁ দেখ, এই যে হয় কি না কিছুটা, সেটা হচ্ছে 2 সেন্টস যারা দেখছেন তারা 2 সেন্টসকে ওন করেন। আমি আপনাকে মজার একটা স্ট্যাটিস্টিক বলি, আমাদের যদি প্রতি 8 লাখ নতুন অডিয়েন্স আসে, ভিউয়ার আসে, তাহলে অন টপ অফ দ্যাট 8 লাখ এমন আমরা অডিয়েন্স পাই যারা কিনা রিটেইন করতেছেন, অর্থাৎ প্রিভিয়াসলি দেখেছেন তারা আবার দেখছেন। অর্থাৎ আপনি বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। অ্যান্ড দিজ আর দ্য পিপল, দে আর অ্যাকচুয়ালি হেল্পিং 2 সেন্টস টু গ্রো। তারাই কিন্তু জিনিসটাকে একদম এন্ড মাইল পর্যন্ত পৌঁছে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এবং ওনারা যখন সাবস্ক্রাইব করেন তখন জিনিসটা আরও ম্যাসিভ আকারে পৌঁছায়। অ্যান্ড প্লিজ শো দ্য টোকেন অফ ইউর লাভ, ডু সাবস্ক্রাইব। আমি বলবো যে সাবস্ক্রাইব আমাদের জন্য করেন না, সাবস্ক্রাইব আপনার জন্য করেন। আপনি যদি আপনার লাইফ বেটার করতে চান, যাতে করে আপনি আরও অনেক কিছু ইনসাইটস নিয়ে আপনার লাইফকে একদম ফাটাফাটি জায়গায় নিয়ে যান। অ্যান্ড দ্যাটস দ্য গোল। ইটস অল অ্যাবাউট ইউ, ইটস নট অ্যাবাউট আস। ইনশাআল্লাহ ভাই, হাউ ওয়াজ দ্য সেলস? হাউ ওয়াজ দ্য? অ্যাবসলিউটলি। আমি শুধু এটুকু বলতে চাই যারা দেখছেন তাদেরকে, ইনফ্যাক্ট একটা ছোট্ট আইডিয়া আপনার জীবনকে বদলে দিতে পারে। এখানে অসংখ্য গুণী মানুষ আসেন, প্রচুর লাইফ এক্সপেরিয়েন্স শেয়ার করা হয়, যেটা কিনা আপনার ওই থটটাকে চেঞ্জ করে দিতে পারে, আপনার লাইফকে নিয়ে যেতে পারে অন্য মাত্রায়। যদি আপনিও চান আপনার লাইফটাকে চেঞ্জ করতে, ইয়াস, কানেক্ট উইথ 2 সেন্টস পডকাস্ট। থ্যাংক ইউ। অস্থির। অলরাইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস এপিসোড। দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।